দেখো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো, এই ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট আজকে বেসিক্যালি 5 নম্বর লেকচার। লাস্ট লেকচার আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন তার ডেরিভেটিভ সেইটা নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে আমাদের মাল্টি ভেরিয়েবল ফাংশন, মানে একটা ফাংশন যেটা একটা ভেরিয়েবল না, অন্ততপক্ষে দুটো ভেরিয়েবলের ফাংশন, তাদের ডেরিভেটিভ এবং সেই সংক্রান্ত যে সমস্ত অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলো করতে হবে। তোমরা যখন থার্মোডাইনামিক্স পড়েছো পার্টিকুলারলি, থার্মোডাইনামিক্সে তুমি কিন্তু বিশেষ করে খেয়াল করে দেখো যে একদম ওই থার্মোডাইনামিক্সের যে ম্যাথামেটিক্স যে পার্টটাকে করানো হয়েছিল আর কি, সেখানে কিন্তু বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে প্রচুর কথাবার্তা বলতে হয়েছিল। কারণ থার্মোডাইনামিক্স যা পড়ছো, এখন পড়ছো, আগে পড়েছো, দেখবে থার্মোডাইনামিক্স পুরো জিনিসটাই কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভের খেলা। এছাড়া আরও অনেক সাবজেক্ট এরিয়া আছে আর কি, যেখানে পার্শিয়াল ডেরিভেটিভ এই পার্টটা তোমার ভীষণভাবে কাজে লাগবে আর কি। একটা তো গ্যাসিয়াস স্টেটেও ধরো, অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যখন আইডিয়াল গ্যাস বা ভ্যান ডার ওয়াল গ্যাস যে কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলবে, সেখানে অবভিয়াসলি তো ইভেন যদি ক্লোজ সিস্টেমও হয়, অর্থাৎ নাম্বার অফ মোলসটাকে তুমি কনস্ট্যান্টও করে দাও, প্রেশারটা যে ফাংশন অফ ভলিউম টেম্পারেচার বা ভলিউমটা যে ফাংশন অফ প্রেশার টেম্পারেচার অ্যান্ড সো অন, তো এক্ষেত্রে যদি তোমাকে একটার চেঞ্জ উইথ রেসপেক্ট টু অন্যটা দেখতে হয়, সেখানেও কিন্তু তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভের খেলা করতে হবে। অর্থাৎ একটাকে কনস্ট্যান্ট দেখে অন্য রেসপেক্টে কীভাবে চেঞ্জটা হচ্ছে আর কি, সেটা দেখতে হবে। তার মানে আজকে আমাদের বেসিক্যালি আলোচনাটা হবে যে পার্শিয়াল ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন উইথ মাল্টি ভেরিয়েবল ফাংশন, এইটা নিয়ে জাস্ট আজকে আমাদের টোটাল আলোচনাটা। ঠিক আছে? আচ্ছা, দেখো, তোমার শুরুটা করি এরকম একটা জায়গা থেকে। ধরো তুমি একটা ফাংশন কনসিডার করো, consider a function z, এটা ধরো ফাংশনস অফ এক্স আর ওয়াই। আর এটা বেসিক্যালি একে আমি বলবো একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন। আগে যেটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ এক্স টাইপের লিখতাম, যেখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, তার উপরে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাজ করছে। এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো, হ্যাঁ, এবং তার উপরেই হচ্ছে জেডটা নির্ভর করছে। এটা হচ্ছে মাল্টি ভেরিয়েবল ফাংশন। মাল্টি ভেরিয়েবল ফাংশন, হ্যাঁ, জেড অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন। আচ্ছা, এবারে তুমি এখানে জেড এর ডেরিভেটিভ করবে এক্স এর রেসপেক্টে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, আবার তুমি জেড এর ডেরিভেটিভ করবে ওয়াই এর রেসপেক্টে এক্স কে কনস্ট্যান্ট রেখে। তার মানে তুমি যদি এইরকম একটা জিনিস জাস্ট বলো, ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, এইটা মানে হচ্ছে জেড এর ডেরিভেটিভটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই এর কনস্ট্যান্ট। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই এর কনস্ট্যান্ট। আচ্ছা, এইটাকে অনেক সময় তার মানে এফ এক্স এইরকম ভাবে লেখে, মানে জাস্ট মানে এটাকে এফ এক্স এইরকম ভাবে লিখছে। এই এফ সাফিক্স এক্স বেসিক্যালি হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, তার অ্যাব্রিভিয়েটেড ফর্ম। আচ্ছা, এটা বাই ডেফিনেশন কি হবে? দেখো, তুমি ডেরিভেটিভের নর্মাল ডেফিনেশন দেখেছো যে যদি তোমার সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনস হয়, তার ডেরিভেটিভের মানে হচ্ছে ওই লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আগের বারে ইনক্রিমেন্টের থ্রু দিয়ে বা টেলার সিরিজ এক্সপানশন করে আমি জাস্ট দেখিয়েছিলাম যে ডেরিভেটিভের অ্যাকচুয়ালি মানেটা কি। তাহলে এখানে ঠিক একই রকম করে ব্যাপারটা তুমি ভাবতে পারো যে লিমিট, আচ্ছা, এইচ মানে হচ্ছে ডেল্টা এক্স দিয়ে নাই লিখছি, এইচ ডেল্টা এক্স টেন্স টু জিরো ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। হ্যাঁ, মানে এটা এটা এফটা হচ্ছে, সরি, আমি এখানে আর একটা জিনিস, মানে এটা তো যদি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন তুমি এইরকম ভাবে লিখতে, আর পরেরটা হচ্ছে একই রকম ভাবে লিখবো, শুধু এখানে কি না, ফাংশনটা কিন্তু এক্স এবং ওয়াই এর ফাংশন। তুমি যখন এক্স এর চেঞ্জটাকে করবে, তখন ওয়াইটা কিন্তু তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। মানে বেসিক্যালি এরকম জিনিসটা, মানে ব্যাপারটা কি হচ্ছে, দেখো, ওয়াইটা
যা ছিল ফাইনালি তাই আছে, শুধু এক্স থেকে ডেল্টা এক্স হয়েছে, তার জন্য তোমার করসপন্ডিং যে মানে চেঞ্জটা হলো সেটা হচ্ছে তোমার মানে জেডের যে চেঞ্জটা হলো তাকে যদি তুমি এইচ দিয়ে, এইচ মানে এখানে ডেল্টা এক্স, সরি এখানে তো যেভাবে লিখেছি এটা ডেল্টা এক্স, এইটা, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ফর্মাল ডেফিনেশন অফ ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই এজ কনস্ট্যান্ট। ঠিক একই রকম ভাবে তুমি এই যে মাল্টিভেরিয়েবল ফাংশনসটা আছে যেখানে জেড হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, তুমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারো কিপিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট, সেটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে তুমি জাস্ট এফ ওয়াই লিখলে, এইটা জাস্ট মানে হচ্ছে ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। এইটা এটা কেমন করে লিখবো? এইটা দেখো তোমার ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, এফ এক্সটা এক্সের জায়গায় রেখে দাও, ওয়াইটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই করো, মাইনাস এফ এটা এক্স ওয়াই যেমন আছে তুমি রেখে দাও, বাই হচ্ছে তোমার ডেল্টা ওয়াই। তাহলে দেখো প্রথমটায় পরিষ্কার তুমি বুঝতে পারছো যে জেড এর ইনক্রিমেন্টটাকে দেখছো যখন এক্সটা এক্স প্লাস ডেল্টা এক্সে যাচ্ছে ওয়াইটা কনস্ট্যান্ট রেখে, আর পরেরটায় হচ্ছে তুমি জেড এর ইনক্রিমেন্টটাকে দেখছো যখন ওয়াইটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ যাচ্ছে তখন এক্সটাকে কনস্ট্যান্ট রেখে। তার মানে এইখানে যেটা হলো সেটা হচ্ছে ওয়াই এর চেঞ্জ, মানে ওয়াই এর চেঞ্জের সঙ্গে সঙ্গে জেড এর চেঞ্জ তুমি দেখতে চাইছো, আর এইটা হচ্ছে তোমার এক্স এর চেঞ্জের সাথে সাথে তুমি জেড এর চেঞ্জটাকে দেখতে চাইছো। তাহলে এইটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, আর পরেরটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে এইটা হচ্ছে ফর্মাল ডেফিনেশনস অফ দ্য পার্সিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, এর জাস্ট ফিজিক্যাল মানেটা কি একটুখানি বলি। মানে ধরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি জাস্ট একটা কারখানায় কোনো একটা উৎপাদন হচ্ছে, ধরো এই পুজোর সময় কোনো একটা টেলারিং শপে তোমার টোটাল জামা কাপড় বানাতে হবে, মানে এই সময় তো টেলারিং শপগুলো অত্যন্ত ব্যস্ত থাকে, তুমি দেখেছো যে লোকে অল্টার করতে যাচ্ছে, নতুন জামা কাপড় বানাতে যাচ্ছে। এবার সারা বছর হয়তো টেলারিং শপে অত চাপ থাকে না, কিন্তু পুজোর আগে প্রচণ্ড চাপ থাকছে। এবার কথাটা হচ্ছে যে একটা সার্টেন টাইমের মধ্যে যে অর্ডারটা, মানে লোকে তো নিশ্চয়ই চাইবে পুজোর আগে জামা কাপড়গুলো ডেলিভারি পেতে, তাহলে জাস্ট পুজোর আগে তাকে অনেক বেশি অর্ডার নিতে হচ্ছে। তাহলে অনেক বেশি অর্ডার নিতে গেলে তোমাকে প্রথমে দেখতে হবে যে সার্টেন টাইমের মধ্যে, ধরো 1 মাস বা এই মাসখানেকের মতো পুজো বাকি আছে, এই সময়ের মধ্যে সে অ্যাকচুয়ালি কতগুলো জামা বানাতে পারে বা প্যান্ট বানাতে পারে। সেইটা এই যে টোটাল উৎপাদনটা দুটো জিনিসের উপর নিশ্চয়ই নির্ভর করবে। একটা হচ্ছে যে তোমার কতগুলো কর্মচারী আছে বা কতগুলো মিস্ত্রি আছে, আর 2 নম্বর হচ্ছে সেই মিস্ত্রিগুলো পার ডে কতক্ষণ করে কাজ করছে। তবে অন্য সময় দেখবে যে তারা বেশ মানে ধিমে তালে কাজ করছে। ধিমে তালে কাজ করছে মানে হচ্ছে মানে ওরা তোমার মানে ওই হয়তো সকালে ঘন্টা 2-3 খুললো, দুপুরবেলা বাড়িতে চলে গেল, চান খাওয়া দাওয়া করলো, করে আবার বিকেলে এলো, আবার সন্ধ্যাবেলা 8টা-9টার সময় বাড়ি চলে যাচ্ছে। কিন্তু এই সময় দেখবে সে বেসিক্যালি সেই সকালে যে এলো, দুপুরবেলা খেতেও যাচ্ছে না, সেই রাত্রিবেলা 12টা-1টার সময় হচ্ছে বাড়ি ঢুকছে। তার মানে সে যখন কর্মচারীর সংখ্যা সে বাড়াতে পারছে না, তখন ওয়ার্কিং আওয়ারটাকে বাড়াতে হচ্ছে। আবার অনেক সময় যেটা হতে পারে, যেটা হয়তো মানে যদি কোনো ইউনিয়ন খুব স্ট্রং হয়, যদি তারা বলে যে ধরো 8 ঘন্টার বেশি কাজ করবে না বা কিছু আর কি, ইন দ্যাট কেস হচ্ছে মালিককে উপায় নেই, তাকে এখান থেকে ওখান থেকে বেশি লোক হায়ার করতে হবে। তার মানে যেটা দুটো জিনিস ব্যাপার, যে টোটাল উৎপাদনটা ধরো জেড, সেটা হচ্ছে দুটো জিনিসের ফাংশন, একটা হচ্ছে এক্স এর ফাংশন, একটা ওয়াই এর ফাংশন, যেটা এক্সটা ধরো তোমার নাম্বার অফ ওয়ার্কার্স আর ওয়াইটা ধরো ওয়ার্কিং টাইম। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা করতে পারো যে ওয়ার্কিং টাইমটাকে ফিক্স রেখে ওয়ার্কারের সংখ্যা যদি বাড়াও তাহলে উৎপাদন বাড়তে পারে। আবার তোমার ওয়ার্কিং মানে আমি প্রথমটা কি বললাম না, ওয়ার্কারের সংখ্যাটা ফিক্স রেখে ওয়ার্কিং টাইমটা বাড়ালে উৎপাদন বাড়তে পারে। আবার একটা হতে পারে ওয়ার্কিং টাইমটা ফিক্স রেখে ওয়ার্কারের সংখ্যা বাড়ালেও কিন্তু তোমার উৎপাদন বাড়তে পারে। এবারে একজন মালিককে তাকে এস্টিমেট করতে হবে যে তুমি তো আর ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে কোনোভাবেই হয় 24 ঘন্টার বেশি নিয়ে যেতে পারো না। তুমি এইভাবে তুমি অফার তাকে প্রস্তাব দিলে ঠিক আছে 8 ঘন্টা কাজ করো, তুমি এক কাজ করো, তুমি ঘন্টা এক্সট্রা কাজ করবে তার জন্য তোমাকে কিছু এক্সট্রা স্যালারি দেওয়া হবে। হ্যাঁ, তা সেইখান থেকে তাকে হিসেব করতে হবে যে প্রতি 1 ঘন্টা এক্সট্রা কাজ করলে উৎপাদন কতটা বাড়তে পারে আর কি। তো সেই মতো করে যে কর্মচারী আছে সেই সংখ্যাটা ফিক্স রেখে আমি টোটাল যদি 1 ঘন্টার বদলে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা মানে ঘন্টা এক্সট্রা টাইম থাকে খাটালে আমি পুজোর আগেই হচ্ছে জামা কাপড়গুলো ডেলিভারি দিতে পারবো, সেইটাকে তাকে এস্টিমেট করতে হবে। তখন তাকে যেটা বের করতে হবে যে মানে উৎপাদনের হারটা তোমাকে বের করতে হবে জাস্ট ওয়ার্কিং আওয়ারের সঙ্গে।
আবার উল্টো দিকে যদি এরকম হতে পারে যে ঠিক আছে ওয়ার্কিং আওয়ার বাড়ানোর আর সুযোগ থাকছে না, সেটা ম্যাক্সিমাম স্যাচুরেশনে পৌঁছে গেছে, তখন ওয়ার্কারের সংখ্যা বাড়াতে হবে। এবার দেখতে হবে যে একজন ওয়ার্কার যদি হায়ার করা হয় তাহলে সে কটা জামা কাপড় বানাতে পারে, হ্যাঁ, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স আর কি, সেটা তোমাকে প্রথমে করতে হলো। তারপরে তোমাকে দেখতে হবে যে কজন ওয়ার্কার তোমাকে হায়ার করতে হবে যাতে করে হচ্ছে তুমি টোটাল এটাকে করতে পারো, মানে টোটাল জামা কাপড়ের ডেলিভারিটা পুজোর আগে দিতে পারো। তাহলে এই ধরনের যে সিচুয়েশন বা আরো ধরো রিয়েলিস্টিক সিচুয়েশন, মানে এটা যেমন আমি একটা নর্মাল এক্সাম্পল বললাম, আবার তুমি ধরো একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি জানো যে ভলিউমটা প্রেসারেরও ফাংশন, টেম্পারেচারের ফাংশন। টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, প্রেসার বাড়ালে হচ্ছে ভলিউম কমে। তাহলে এবারে তুমি ভলিউম প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, আমি ক্লোজ সিস্টেম ধরছি, নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট। তাহলে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, তাহলে কতটা টেম্পারেচার বাড়ালে কতখানি ভলিউম বাড়বে সেটা বেসিক্যালি চার্লস ল দিয়ে ঠিক হয়ে যায়। আবার উল্টো দিকে টেম্পারেচারটাকে ফিক্স রেখে প্রেসার যদি তুমি কমাও তাহলেও তোমার ভলিউম বাড়তে পারে। তাহলে টেম্পারেচারটাকে ফিক্স রেখে প্রেসার কতটা কমালে ভলিউম কতটা বাড়বে সেটা তোমার বয়েলস ল দিয়ে ঠিক হচ্ছে। এবারে যে টোটাল ভলিউমের চেঞ্জ তোমাকে দেখতে হয়, তাহলে প্রেসারেরও চেঞ্জ করছে, টেম্পারেচার চেঞ্জ করছে, তার দুটো চেঞ্জের জন্য যে ভলিউমের চেঞ্জ তার একটা যোগফল হিসেবে তোমাকে পুরো জিনিসটাকে লিখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে তোমার এই যে মাল্টিভেরিয়েবল ফাংশন যদি তার ইউটিলিটি কিন্তু হিউজ, সেটা যেমন আমার ফিজিক্যাল কেমিস্ট্রি প্রবলেমের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো, ঠিক একই রকম ভাবে হচ্ছে তোমার বাস্তবে প্রচুর প্রবলেমস আছে যেগুলো বেসিক্যালি মাল্টিভেরিয়েবল ফাংশন। বা তোমার পরীক্ষার রেজাল্ট কেমন হবে, সেই রেজাল্টটা অবশ্যই ধরো তুমি কতক্ষণ বেশি পরিশ্রম করছো তার উপরে নির্ভর করবে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার কাছে কি অ্যাভেলেবেল সোর্স আছে তার উপরে নির্ভর করবে। তুমি কোন কলেজে বা কলেজের মাস্টারমশাই বা তোমার প্রাইভেট টিউটর যারা আছেন তারা কতটা সিনসিয়ার তার উপরে নির্ভর করবে। তাহলে তোমার সাকসেসটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করবে। এবারে তোমাকে অপটিমাইজ করতে হবে, মানে যে তুমি অ্যাকচুয়ালি মানে অপটিমাইজ করতে হবে ইন দ্য সেন্স যে মানে তোমাকে কি বলবো, মানে কোনটায় বেশি সময় দেবে কোনটায় কম দেবে, কারণ টাইমে কিছু কনস্ট্যান্ট থাকে। আমি সেই কনস্ট্যান্ট ভেরিয়েশনগুলো আমি পরে আলোচনা করব, ওই তোমার ল্যাগ্রাঞ্জের মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার বলে একটা জিনিস আছে তার থ্রু দিয়ে কনস্ট্রেন্ট কিছু ওরকম থাকতে পারে আর কি। যে তুমি ঠিক আছে সবাই জানে যে পড়াশোনার সময় যত বাড়াবে তত ভালো রেজাল্ট হবে। এবার তুমি দারুণ একদম সাফল্যের শিখরে পৌঁছাতে চাইছো, তার মানে তুমি তো আর দিনে 30 ঘন্টা পড়াশোনা করতে পারবে না, তুমি জানো যে 24 ঘন্টার দিন, এটা একটা ব্যাপার আছে। আবার ধরো কিছু সিচুয়েশন আছে যে তুমি যেগুলো যে এই কলেজে এই মাস্টারমশাই ভালো পড়ায়, ওই কলেজে ওই মাস্টারমশাই ভালো পড়ায়, সেই কলেজে ওই মাস্টারমশাই ভালো পড়ায়, তাহলে তুমি হচ্ছে একই সাথে 3টে কলেজে অ্যাডমিশন নিয়ে 3জন ভালো মাস্টারমশাইয়ের কাছে ক্লাস করে সেটা তুমি করতে পারবে না। দেয়ার যে রেস্ট্রিকশন যে তুমি একটা একাডেমিক সেশনের মধ্যে হচ্ছে একটা কলেজেই অ্যাডমিশন নিতে পারো, এই ব্যাপারগুলো আছে। আবার ধরো তুমি একজন মাস্টারমশাইয়ের কাছে পড়তে যাচ্ছ, যে মাস্টারমশাই অনেক বেশি পয়সা নেয়, তোমার পারিবারিক অবস্থা খারাপ, হ্যাঁ, তুমি সেই কনস্ট্যান্টটা থাকার জন্য সেই মাস্টারমশাইয়ের কাছে তুমি পড়তে যেতে পারলে না, এই ব্যাপারগুলো আছে। বা আমি যেমন ধরো এখানে বলছি যে তোমার কেরিয়ারের সাফল্যে পৌঁছাতে গেলে তোমার এই ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট্রি এই কোর্সটা করা দরকার। এবার তুমি দেখতে পাচ্ছ তোমার কলেজে ওই একই সময়ের মধ্যে হচ্ছে এইটার একটা অল্টারনেটিভ কোর্স দিচ্ছে, এবার ওই অল্টারনেটিভ কোর্সটা নিলে তুমি এটা নিতে পারবে না, সেটা জাস্ট বলছে আর কি। তাহলে তোমার কিছু উপায় নেই, তুমি সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য এইটাকে তোমাকে জাস্ট আলাদা করে পড়তে হচ্ছে। মানে বেসিক্যালি একটা কিছু কনস্ট্যান্টস আছে, সেই কনস্ট্যান্টটাকে মেনে তোমার চলতে হবে। সেই কনস্ট্যান্টগুলো আমরা পরে ওই ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার বলে একটা জিনিস আছে যা দিয়ে কনস্ট্যান্ট ভেরিয়েশনটাকে করতে হয়। এখানে জাস্ট আমরা সিম্পলি ভেরিয়েশনটাকে করছি, ধরে নাও মানে সেইভাবে কোনো কনস্ট্যান্ট নেই। দেখো আমি যেটা বললাম এখানে সেটা হচ্ছে যে তুমি পার্শিয়াল ডেরিভেটিভ কেমন করে ডিফাইন করবে সেটাকে বলে দেওয়া হলো। আচ্ছা, এবারে সেকেন্ড ডেরিভেটিভও হতে পারে, মানে এগুলো সব এই যে ডেরিভেটিভগুলো করলো সেগুলো সব ফার্স্ট ডেরিভেটিভ আর কি। এবার যদি তুমি সেকেন্ড ডেরিভেটিভ দেখো, ধরো সেকেন্ড ডেরিভেটিভ যখন দেখবে, সেকেন্ড ডেরিভেটিভস আবার তোমার বিভিন্ন রকমের হতে পারে। এক হতে পারে দেখো, ধরো তুমি এই ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার এরকম টাইপের একটা সেকেন্ড ডেরিভেটিভ, মানে জেড কে এক্স এর রেসপেক্টে তোমার দুবার ডেরিভেটিভ করবো। মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম যে মানে জেড মানে এখানে মানে ফাংশন আর কি, হ্যাঁ, মানে জেড কে তুমি মানে এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করছো, মানে এখানে জেডটা হচ্ছে মানে জেড ইকুয়াল টু বেসিক্যালি এফ আর কি। মানে এটাকে আমি আগেরটাকে এফ দিয়ে লিখেছি, এটা এফ লিখছি। মানে ধরো এই যে ফাংশনটা আছে, এফ হচ্ছে ফাংশনটা, সেই ফাংশনটা যে এক্স ওয়াই এর ফাংশন, যেটা তুমি জেড লিখতে পারতে, একই ব্যাপার আর কি। হ্যাঁ, মানে মানে এটা কি বলছি বুঝতে পারছো তো, যে এইটা তোমার এই যে জিনিসটা
এইটা ফাংশনটাকে কোথাও তুমি এফ দিয়ে লিখছো, মানে আমি আসলে এখানে যেটা করেছি আর কি, ডেল জেড বাই ডেল এক্স যখন করছি এখানে ফাংশনটাকে জেড না লিখে জাস্ট এফ লিখেছি আর কি। যাক, আমি এখানে না জেডই লিখি, জেড লিখলে এইটা পরে ইউজ করবো যেহেতু। ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার, এর মানেটা কি? বেসিক্যালি ডেল ডেল এক্স অফ ডেল জেড ডেল এক্স। তার মানে বেসিক্যালি তোমাকে যেটা করতে হচ্ছে যে একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, যেটা হলো সেইটা আবার এক্স এর ফাংশন হতে পারে। মানে জেড আজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাকে যদি তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, তাহলে যেটা পাবে সেটা আবার এক্স এর ফাংশন হতে পারে, সেইটাকে তুমি আবার ডেরিভেটিভ করতে পারো, সেটাই বেসিক্যালি তোমার সেকেন্ড ডেরিভেটিভ। এইটা মানে ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার মানে হচ্ছে ডেল ডেল এক্স অফ ডেল জেড ডেল এক্স। এইটাকে না জাস্ট সিম্বলিক্যালি এক্সপ্রেস করতে পারো তুমি এফ এক্স এক্স এইরকম ভাবে, যেমন ফার্স্ট ডেরিভেটিভটাকে তুমি এক্স এক্স দিয়ে লিখেছো, এটা হচ্ছে এফ এক্স এক্স এইরকম ভাবে তুমি ডেরিভেটিভটাকে করছো। আর এটা কি হলো না, তুমি জেডটাকে প্রথমে এক্স এর রেসপেক্টে তারপর আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে। ঠিক একই রকম ভাবে তুমি এরকম করতে পারো যে জেডটাকে দুবারই ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, ডেল ডেল ওয়াই অফ ডেল জেড বাই ডেল ওয়াই। প্রথমটা যখন করছো এক্স কে কনস্ট্যান্ট রাখছো, পরেরটা যখন রাখছো তুমি এক্স কে কনস্ট্যান্ট রাখছো। এইটাকে তুমি জাস্ট এফ ওয়াই ওয়াই এইরকম ভাবে লিখতে পারো, মানে জেডটাকে ওয়াই এর রেসপেক্টে পরপর দুবার তুমি ডেরিভেটিভ করলে। আচ্ছা, আবার হতে পারে যে জেডটাকে প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তারপরে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। তাহলে এইটা যা সিম্পলি মানে হচ্ছে যে জেডটাকে প্রথমে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিলে, ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে, সেইটা আবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তোমার এক্সটাকে কনস্ট্যান্ট রেখে। এইটাকে জাস্ট তুমি নাম দাও এফ ওয়াই এক্স, মানে তোমার মানে যেটা বাঁ দিকে সেটাকে আগে লিখবে আর যেটা ডান দিকে সেটা পরে লিখবে। আবার হতে পারে ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এরকম তুমি করতে পারো। সেটা হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, এক্সটাকে কনস্ট্যান্ট রাখো, তারপরে আবার তুমি ডেল ডেল এক্স করো, ওয়াইটাকে কনস্ট্যান্ট রেখে, সেটা তোমার বেসিক্যালি এফ এক্স ওয়াই, এই জিনিসগুলো। তার মানে সেকেন্ড ডেরিভেটিভ যখন বলবে, সেকেন্ড ডেরিভেটিভ কিন্তু তোমার আবার চার রকমের হয়ে যেতে পারছে। মানে ফার্স্ট ডেরিভেটিভ যখন আসলে জেড যখন একটা দুটো ভেরিয়েবলের ফাংশন, তখন ফার্স্ট ডেরিভেটিভ দু রকমের হচ্ছে, একটা হচ্ছে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, আর ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ এক্স কে কনস্ট্যান্ট রেখে। এগুলো সব ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে, এগুলো সব ফার্স্ট ডেরিভেটিভ। আর সেকেন্ড ডেরিভেটিভ যখন তুমি কনসিডার করছো, তখন কিন্তু তোমার চারটে পসিবিলিটি হতে পারে, যে জেডকে মানে দুবারই এক্স এর রেসপেক্টে, একবার হচ্ছে দুবারই ওয়াই এর রেসপেক্টে, একবার প্রথমে এক্স পরে ওয়াই এর রেসপেক্টে, একবার প্রথমে ওয়াই এবং পরে এক্স এর রেসপেক্টে তুমি ডেরিভেটিভটাকে করতে পারো। এটা হচ্ছে জাস্ট সিম্পলি সেকেন্ড ডেরিভেটিভের মানে, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি যদি টোটাল ডেরিভেটিভ দেখো, টোটাল ডেরিভেটিভ, আমি তো পার্শিয়াল ডেরিভেটিভ বলেছি, যদি টোটাল ফার্স্ট ডেরিভেটিভ তোমাকে বের করতে বলে, হ্যাঁ, তাহলে জিনিসটা কিরকম? আর এই টোটাল ডেরিভেটিভটাকে বের করার জন্যে, হ্যাঁ, তুমি ব্যাপারটাকে এইরকমভাবে এগো। হ্যাঁ, মানে আমি জাস্ট জিনিসটা মানে টোটাল ডেরিভেটিভ মানে টোটাল ডিফারেন্সিয়াল বা টোটাল চেঞ্জ ইন জেড, এইভাবে তুমি ভাবতে পারো। মানে যা মানে ফিজিক্যালি জাস্ট মানে হবে যে আমার জেড এর চেঞ্জটা হচ্ছে এক্স এর রেসপেক্টে হতে পারে, জেড এর চেঞ্জটা ওয়াই এর রেসপেক্টে হতে পারে। এবার আমার কাছে জাস্ট যেটা দেখতে হচ্ছে যে তোমার জেড এর টোটাল চেঞ্জটা তোমার যদি এক্স ওয়াই দুজনেই চেঞ্জ করি কেমন হবে। আচ্ছা, সেটা বোঝার জন্য ধরো আমি শুরুটা করলে এরকম ভাবে, ধরো মানে জেডটা তো অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এইটা। এবার আমি এক্সটার একটা চেঞ্জ করছি আর ওয়াইও একটা চেঞ্জ করছি, মানে এক্সটা চেঞ্জ করে ধরে নাও এক্স প্লাস ডেল্টা এক্সে যাওয়া হলো, ওয়াইটাও আমি অ্যাট দ্য সেম টাইম চেঞ্জ করে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ যাওয়া হলো। মানে আমি যখন প্রথমে ফার্স্ট ডেরিভেটিভগুলো ডিফাইন করেছিলাম, একটা চেঞ্জ করলে অন্যটা বেসিক্যালি কনস্ট্যান্ট থাকছে, ভাইস ভার্সা। এখন এক্সটাও চেঞ্জ করে তুমি এক্স প্লাস ডেল্টা এক্সে গেলে, ওয়াইটাও চেঞ্জ করে তুমি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ গেল, তাহলে জেডটা তাহলে ধরো সেই মতো করে চেঞ্জ হয়ে ধরে নাও তার জন্য জেড প্লাস ডেল্টা জেডে যাবে। এবারে কথাটা হচ্ছে সেই ডেল্টা জেডটা অ্যাকচুয়ালি কি তাহলে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে বলতে পারো তুমি এটাকে ইনক্রিমেন্ট ইন জেড বা চেঞ্জ ইন জেড, যেভাবে ভাববে। চেঞ্জ ইন জেড কখন না, যখন তোমার এক্স এক্স আর ওয়াই তারা চেঞ্জ হয়ে যথাক্রমে এক্স প্লাস ডেল্টা আর ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ গেছে। এটা কি হবে না, এই যে ফাংশনটা ছিল সেটা তোমার বেসিক্যালি ফাইনাল ভ্যালুটা হচ্ছে যখন এক্সটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াইটা যখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আর ইনিশিয়ালি তার ভ্যালুটা ছিল কত, এক্স ওয়াই। তাহলে এই যে ডিফারেন্সটা সেটাই বেসিক্যালি তোমার ডেল্টা জেড। তাহলে শুরুতে যখন এক্সটা হচ্ছে এক্স ওয়াইটা ওয়াই, তখন জেড এর ভ্যালুটা ছিল হচ্ছে এফ অফ এক্স ওয়াই,
আর যখন ফাইনালি এক্সটা পাল্টে কি এক্স প্লাস ডেল্টা এক্স হয়েছে, ওয়াইটা পাল্টে কি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়েছে, তখন তোমার জেডের যে ভ্যালুটা হলো, জেডের ফাইনাল ভ্যালুটা, সেটা হচ্ছে এইটা। আর এবারে এইটাকে আমি কিভাবে লিখছি একটু খেয়াল করে দেখো, যে ডেল্টা জেডটা লেখার সময় আমি ব্যাপারটাকে এইরকম ভাবে ভাবছি যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আমি এইখান থেকে ইচ্ছা করে একটা এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এটাকে বিয়োগ করে দিলাম, আর ঠিক ততখানি পোর্শন আমি যোগ করে দিচ্ছি, এটা করলাম। আর শেষে যেমন ছিল এফ অফ এক্স ওয়াই আমি সেটা করে দিলাম ডেল্টা এক্সটা। মানে ডেল্টা জেডটা আমি যেটা করেছি কি না, তোমার বেসিক্যালি দেখো এই মানে এই পার্টটাকে বিয়োগ করে দিয়ে এই পার্টটাকে সিম্পলি আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবারে পরের লাইন আমি কি করলাম দেখো, এফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এই পার্টটাকে আমি আলাদা করে লিখছি, প্লাস এই পার্টটাকে আলাদা করে লিখছি, এফ এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই, এটাকে আমি আলাদা করে লিখছি। এবারে আমি একটা কাজ করলাম যে এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি যা ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিয়ে ডেল্টা এক্স দিয়ে গুণ করে দিলাম, আর এই যে জিনিসটা সেটাকে তুমি ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করে দিয়ে ডেল্টা ওয়াই দিয়ে তুমি গুণ করে দিলে, করে ডেল্টা ওয়াই দিয়ে তুমি গুণ করে দিলে, একই ব্যাপার। কারণ যে জিনিসটা দিয়ে গুণ করছে সেই জিনিসটা দিয়ে ভাগ করছে, তুমি শুধু খেয়াল রাখতে হবে ডেল্টা এক্সটা কেন কোনোভাবে জিরো না হয়ে যায়, জিরো হয়ে গেলেই তোমার গন্ডগোল হয়ে যাবে। কিন্তু তুমি এইটুকু পর্যন্ত করতে পারো যে লিমিটটা তোমার ডেল্টা এক্সটা মানে যে জিনিসটা দিয়ে গুণ এবং ভাগ করছো সেই জিনিসটা খুব ছোট, সেটা তুমি গ্যারেন্টি করতে পারো। তাহলে কি করলাম আমি, যে এই জিনিসটাকে জাস্ট ডেল্টা এক্স দিয়ে ভাগ করে ডেল্টা এক্স দিয়ে গুণ করলাম, পরের জিনিসটা হচ্ছে ডেল্টা এক্স দিয়ে ভাগ করে ডেল্টা ওয়াই দিয়ে জাস্ট তুমি গুণ করে দিলে। আর এবারে এই প্রথমটাকে একটু ভালো করে খেয়াল করো, কি সেটা প্রথমটা দেখো, তোমার বেসিক্যালি ওয়াইটা তুমি কনস্ট্যান্ট রেখেছো, ওয়াইটাই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এখানেও কনস্ট্যান্ট রেখেছো, এখানে কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র এক্সটাই জাস্ট চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে পার্টটা, দিস পার্ট ইজ নাথিং বাট পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট। মানে ওয়াইটা কোন ভ্যালুতে কনস্ট্যান্ট রেখেছো না, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এই ভ্যালুতে তুমি কনস্ট্যান্ট রেখেছো, হ্যাঁ। আর ডেল্টা ওয়াই যেহেতু ছোট খুব, তোমার ওয়াই এ কনস্ট্যান্ট রাখা আর ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এ কনস্ট্যান্ট রাখা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। তার মানে আমি যে ফর্মাল ডেফিনেশন অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ মানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স বলেছিলাম, যেখানে ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখতে হয়, এক্সটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্সে যায়, এবার লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো আর ডেল্টা এক্স নিচে তোমার রয়ে গেল, সেটাই তোমার বেসিক্যালি দেখো জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স কিপিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, আর তার সঙ্গে এইখানে একটা ডেল্টা এক্স তোমার জাস্ট গুণ রয়ে গেছে। আর একই রকমভাবে এই পার্টটা কি হচ্ছে না, জেডের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট, তার সঙ্গে তোমার ডেল্টা ওয়াই গুণ রয়ে গেছে। তার মানে দেখো এই যে জেডের চেঞ্জটা সেটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারছো, টোটাল ডেরিভেটিভ যেটা বা টোটাল চেঞ্জ যেটা, সেইটা হচ্ছে তোমার ডেল জেড বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট ওয়াই ইন্টু ডেল্টা এক্স বা ডেল জেড বাই ডেল ওয়াই আর কনস্ট্যান্ট এক্স ইন্টু ডেল্টা ওয়াই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল চেঞ্জ ইন জেড। আর এইটা তুমি ফিজিক্যালি ব্যাপারটাকে এরকম করে ভাবতে পারো যে এই যে ডেল জেড বাই ডেল এক্স, এইটা বেসিক্যালি তুমি জাস্ট মনে মনে ভাবো, যেমন আমি যে এক্সাম্পলটা বলছিলাম, ধরো ভলিউম অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে যদি জেডটাকে তুমি ভলিউম বলো আর এক্সটাকে তুমি ধরো টেম্পারেচার বলো, তার মানে এটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট ওয়াইটা হচ্ছে প্রেশারকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার চেঞ্জ করলে পার ইউনিট চেঞ্জ ইন টেম্পারেচার তোমার ভলিউমের কি চেঞ্জ হয়, সেটাকে তুমি জাস্ট বলতে পারো রেট অফ চেঞ্জ ইন ভলিউম উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। মানে এইটাকে তুমি জাস্ট ডিফাইন করতে পারো এইরকম ভাবে, রেট অফ মানে ফিজিক্যালি আর কি, রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স হোয়েন ওয়াই ইজ কেপ্ট কনস্ট্যান্ট, তখন ওয়াইটা তোমার কনস্ট্যান্ট থাকছে। ওয়াই ইজ কনস্ট্যান্ট, রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু এক্স হোয়েন ওয়াই ইজ কেপ্ট কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে ডেল জেড বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট বাই ডেল্টা এক্স, তাহলে কি হলো দেখো, এটা তো রেট অফ চেঞ্জ, মানে প্রতি একক এক্স এর চেঞ্জের কারণে জেড এর চেঞ্জ যেটা সেটা হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, তাকে ডেল্টা এক্স দিয়ে গুণ করছো,
অর্থাৎ যদি তুমি ব্যাপারটাকে এইরকম করে ভাবো যে ভলিউমটা যে ফাংশন অফ টেম্পারেচার, তাহলে প্রতি একক টেম্পারেচার বাড়ানোর জন্য ভলিউমের কি চেঞ্জ হয়। এবারে যদি আমি টোটাল টেম্পারেচার চেঞ্জটা ডেল্টা এক্স করি, তাহলে টোটাল ভলিউমের কি চেঞ্জ হবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি যে টোটাল চেঞ্জ অফ জেড ডিউ টু চেঞ্জ অফ এক্স বাই অ্যান অ্যামাউন্ট delta x when y is kept constant। মানে ধরো যদি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন হতো, সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন y যে ফাংশন অফ x, তাহলে তুমি যা dy বাই dx জাস্ট সিম্পলি এইভাবে মানেটা যে প্রতি একক x এর চেঞ্জের জন্য y এর চেঞ্জ কতটা হচ্ছে সেটা হচ্ছে dy বাই dx। এবারে যদি তোমার ধরো x এর চেঞ্জটা তুমি ডেল্টা x অ্যামাউন্টের করো, তাহলে টোটাল y এর চেঞ্জ কত হবে, dy বাই dx ইনটু ডেল্টা x। ঠিক এখানে একই রকম ভাবে যে ডেল জেড বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট ওয়াই ইন্টু ডেল্টা এক্স মানে হচ্ছে তোমার জেড এর টোটাল চেঞ্জ ডিউ টু চেঞ্জ অফ এক্স অনলি। টোটাল চেঞ্জ অফ জেড ডিউ টু চেঞ্জ অফ এক্স বাই অ্যান অ্যামাউন্ট ডিউ টু চেঞ্জ অফ, আচ্ছা মানে ডিউ টু চেঞ্জ অফ অনলি এক্স, বা যেভাবে লিখেছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ডিউ টু চেঞ্জ অফ এক্স বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা এক্স অন ওয়াই ইজ কেপ্ট কনস্ট্যান্ট। এটা আবার ঠিক একই রকম ভাবে তুমি যদি ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স তার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স খোঁজো, তো এটাকে তুমি এইরকম ভাবে ভাবতে পারো যে দিস ইজ নাথিং বাট দ্য রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই হোয়েন এক্স ইজ কেপ্ট কনস্ট্যান্ট। মানে এক্স কে কনস্ট্যান্ট রেখে প্রতি একক ওয়াই এর চেঞ্জের জন্য জেড এর চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই আর কনস্ট্যান্ট এক্স। এবারে যদি তুমি ডেল জেড বাই ডেল ওয়াই at constant x into delta y টাকে করো, তাহলে সেইটা হয়ে যাবে যে টোটাল চেঞ্জ অফ জেড ডিউ টু চেঞ্জ অফ ওয়াই বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা ওয়াই when x is kept কনস্ট্যান্ট। তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই কে কনস্ট্যান্ট রেখে টোটাল এক্স এর চেঞ্জের জন্য জেড এর চেঞ্জ কতটা হলো, আর এইটা হচ্ছে তোমার এক্স টাকে কনস্ট্যান্ট রেখে টোটাল ওয়াই এর চেঞ্জের জন্য জেড এর চেঞ্জ কতটা হলো। তাহলে এবারে পরিষ্কার হচ্ছে যে টোটাল চেঞ্জ অফ জেড ডিউ টু চেঞ্জ অফ এক্স বাই অ্যান অ্যামাউন্ট delta x and change of y by an amount delta y simultaneously, সেইটাই হচ্ছে তোমার ডেল্টা জেড। সেটা কি হবে, এই যে তুমি জাস্ট এক্স এর চেঞ্জের জন্য টোটাল চেঞ্জ হচ্ছে এইটা প্লাস ওয়াই এর চেঞ্জের জন্য টোটাল চেঞ্জ হচ্ছে এই দুটো যোগফল হয়ে গেল। তাহলে জাস্ট ফিজিক্যালি ডেল্টা জেড এর মানেটা হচ্ছে যে জেড যদি এক্স এবং ওয়াই তার উপরে ডিপেন্ড করে, তাহলে এক্স এর চেঞ্জের জন্য একটা জেড এর চেঞ্জ হবে, ওয়াই এর চেঞ্জের জন্য একটা জেড এর চেঞ্জ হবে। তাহলে এবারে এক্স আর ওয়াই দুজনের সাইমালটেনিয়াস চেঞ্জ যদি হয়, তাহলে টোটাল জেড এর চেঞ্জ যেটা হবে সেইটাই তুমি জাস্ট বেসিক্যালি ডেল্টা জেড দিয়ে এক্সপ্রেস করতে পারো। তো ব্যাপারটা পরিষ্কার হয়েছে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে জিনিসটা যা বলেছে এখন পর্যন্ত? ঠিক আছে, কোনো অসুবিধা হলে বলবে বাবা। মানে তোমরা যারা ম্যাথামেটিক্স এর কোর্স করছো তোমরা মানে এলিট, বেসিক্যালি তোমরা অনেক দূর যাবে, মানে যাতে তোমরা একটুখানি অন্য লেভেলে পৌঁছে যাবে সেটা তুমি জাস্ট মানে তোমার কিছুদিন পরে তোমার বন্ধুদের সাথে কম্পেয়ার করলেই তুমি বুঝতে পারবে আর কি, যে মানে হ্যাঁ কিছু তো তফাৎ আছেই আর কি। হ্যাঁ, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য তোমরা মানে কোথাও কোনো অসুবিধা হলে বলবে, আমি জান প্রাণ দিয়ে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, মানে তোমার ওভারঅল ফিজিক্যাল কেমিস্ট্রিটা যে কি সহজ লাগবে তুমি মানে কি বলবো, ফিজিক্স পর্যন্ত তুমি তোমার মতো করে নিজে নিজে পড়ে নিতে পারবে। মানে যেটা পরবর্তীকালে থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে রিসার্চ বা ইত্যাদি করতে গিয়ে তুমি যে কি ধরনের অ্যাডভান্টেজ পাবে না, তুমি জাস্ট বুঝতেই পারছো না। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট তোমার পার্শিয়াল ডেরিভেটিভ
সেটাকে ডিফাইন করলাম ফর্ম্যালি, তারপরে তোমার টোটাল ডিফারেন্সিয়েশন যেটা, সেটা জাস্ট মানেটা আমরা বুঝতাম। আচ্ছা, এবারে নেক্সট এই পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কথাবার্তা বলতে গিয়ে যে কনসেপ্টগুলো নেক্সট লাগে সেটা হচ্ছে যে এক্সাক্ট আর ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল বলতে কি বুঝছো সেইটা একটুখানি বুঝতে হবে। এক্সাক্ট অ্যান্ড ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। আচ্ছা, এক্সাক্ট অ্যান্ড ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল সেইটা এবার একটুখানি দেখতে হবে। এক্সাক্ট ডিফারেন্স বলতে কি বুঝছি, ইনএক্সাক্ট ডিফারেন্স বলতে কি বুঝছি। আচ্ছা, ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে এইটা, ধরে নাও জেড ইজ এ মাল্টিভেরিয়েবল ফাংশন। ধরো আমি বললাম লেট জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এইটা। আচ্ছা, এবারে এই মানে এক কাজ করি, মাল্টিভেরিয়েবল ফাংশন, এবারে তার যে টোটাল ডেরিভেটিভটা ধরো আমি ডিজেড হিসেবে লিখছি, ডিজেড এইটা। আচ্ছা, একটা জিনিস একটুখানি বলার দরকার ছিল যে আমি এখানে যেটা দেখালাম তোমার টোটাল চেঞ্জের রেসপেক্টে দেখিয়েছি। এবার যদি ডিফারেন্সিয়াল চেঞ্জ হয়, অর্থাৎ ডেল্টা এক্সটা ডিএক্স হয়ে যায় আর ডেল্টা ওয়াইটা হচ্ছে তোমার ডিওয়াই হয়ে যায়, তখনই সেটাকে আমি বলবো যে তোমার তখন এই ডেল্টা জেডটাকে তখন ডিজেড হিসেবে এক্সপ্রেস করবে। মানে এখানে আজকের জন্য ডেল্টা এক্সটা একটা ফাইনাইট চেঞ্জ করেছি, ডেল্টা ওয়াই একটা ফাইনাইট চেঞ্জ করেছি। এবারে চেঞ্জটা যদি ফাইনাইট না হয়ে একটা তুমি ডিফারেন্সিয়াল অ্যামাউন্টের করো, তাহলে তোমাকে লিখতে হবে ডিজেড ইকুয়াল টু, হ্যাঁ, এটাকে তোমার লিখতে হবে তোমার ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এটা ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ইন্টু ডিওয়াই। মানে আচ্ছা, এক সেকেন্ড কাজ করি না, এটা তোমার খাতার এটা তোমার থেকে যাবে, তো আমি একটুখানি ওইটা একটু লিখে দিই, পরে লিখলে আবার জিনিসটা একটুখানি দেখতে লাগবে। দেখো এখানে একটু বলে নিই যে এবারে জাস্ট ফর ডিফারেন্সিয়াল চেঞ্জ, ডিফারেন্সিয়াল মানে ভেরি স্মল চেঞ্জ আর কি, ফর ডিফারেন্সিয়াল চেঞ্জ অফ এক্স অ্যান্ড ওয়াই we can write কিরকম না, dz equal to del z by del x at constant y dx plus del z by del y at constant x dy। আর ডিফারেন্সিয়াল চেঞ্জ যদি হয় তখন তুমি এটাকে এইরকম ভাবে লিখতে পারো। দেখে দেখে যাচ্ছে না, লাইন সোজা করতে পারছি। এটা মাথায়, এবার আমি এক্সাক্ট অ্যান্ড ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালটা আসছি। এক্সাক্ট অ্যান্ড ইনএক্সাক্ট ডিফারেন্স। দেখো মানে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি বললাম যে জেড ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। আমি এরকম একটা ফাংশন কনসিডার করেছি যেখানে জেডটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। আচ্ছা, এবারে এই ডিজেড এই যে কোয়ান্টিটিটা, এইটাকে বলবো ই সেড টু বি অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইফ কতগুলো প্রপার্টি হোল্ড করতে হবে। এক নম্বর হচ্ছে তুমি ডিজেড ক্যান বি রিটেন অ্যাজ, ডিজেডটাকে তুমি লিখবে হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এইরকম ভাবে, যেখানে এমটা সেটা হচ্ছে তোমার এক্স ওয়াই এর ফাংশনস হতে পারে, যেটা জাস্ট নাথিং বাট ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই।
অ্যান্ড এন যেটা সেটা তোমার এক্স ওয়াই এর ফাংশনস হতে পারে। দিস ইজ নাথিং বাট ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স। মানে জাস্ট দেখো এই সঙ্গে এটার সঙ্গে কম্পেয়ার করো, ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াইটা তোমাকে এম হিসেবে লিখতে হচ্ছে, আর ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্সটা তোমার এন হিসেবে লিখতে হচ্ছে, যেখানে এম এবং এন তারা দুজনেই কিন্তু তোমার এক্স ওয়াই এর ফাংশনস হতে পারে। এটা প্রথম কন্ডিশন। আর সেকেন্ড যে কন্ডিশনটা দরকার সেটা হচ্ছে, দেখো যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ ডিফাইন করেছিলাম মাল্টিভেরিয়েবল ফাংশনের, তাহলে এইখানে প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পরে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, আর পরেরটা হচ্ছে প্রথমে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পরে হচ্ছে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। এই দুটো তোমার বেসিক্যালি সমান হতে হবে। মানে তুমি জাস্ট ওই যে কর্মচারী নিয়োগ করে তারপরে তুমি ওয়ার্কিং আওয়ার বাড়াচ্ছ, আর ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দিয়ে তুমি ধরো নীতিগতভাবে সিদ্ধান্ত নিলে যে তোমার কর্মচারী তোমাকে 5 জন বাড়াতে হবে, আর ওয়ার্কিং আওয়ার হচ্ছে 4 ঘন্টা করে পার ডে বাড়াতে হবে। তাহলে তুমি যেদিন ডিসিশনটা নিলে, তাহলে এই পরপর দুটো ডিসিশন একসাথে নাও আর কি, যে তোমার মানে যেভাবে ভাববে আর কি, মানে ক্যালকুলেশনটাকে করার সময়, যে তুমি প্রথমে 5 জন কর্মচারী নিয়োগ করে তাদের ওয়ার্কিং আওয়ার 4 ঘন্টা করে বাড়িয়ে দিলে, অথবা প্রথমেই তুমি ডিসাইড করলে 4 ঘন্টা করে ওয়ার্কিং আওয়ার বাড়াবো, ডিসিশন নেওয়ার পরে তুমি 5 জন কর্মচারী নিয়োগ করে, দুজনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তোমার ওই টেলারিং শপে টোটাল কতখানি উৎপাদন হবে সেটা কিন্তু তোমার একই থেকে যাবে। হ্যাঁ, তাহলে এটা কথা হচ্ছে যে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার ডেল এম বাই ডেল ওয়াই, হ্যাঁ, এটা অবশ্যই এক্সটাকে কনস্ট্যান্ট রেখে, আর ডেল এন বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট, এই দুটো সমান হবে। অথবা তুমি বলতে পারো যে ডেল ওয়াই অফ এমটা কি ছিল না, ডেল জেড বাই ডেল এক্স ছিল, এটা কনস্ট্যান্ট ওয়াই, বাইরে হচ্ছে তোমার কনস্ট্যান্ট এক্স এইটা। আর ডেল ডেল এক্স এনটা কত ছিল, এনটা ছিল হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স, আর যদি পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কনস্ট্যান্ট ওয়াই, তাহলে এই দুটো সমান হবে। অথবা তোমরা দেখবে এইভাবে দেখতে হয়তো অভ্যস্ত, ডেল টু জেড বাই ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই হবে। তাহলে এইটাকে বলা হয় তোমার অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। দিস ইজ দ্য অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ দ্য অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। আচ্ছা, 3 নম্বর জিনিসটা কি? 3 নম্বর জিনিসটা হচ্ছে যে যদি তোমার জেড অ্যাজ এ ফাংশন অফ তোমার মানে মানে আমি অন্যভাবে বলছি, মানে ডিজেডটা যদি তোমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়ে যায়, তাহলে ইন্টিগ্রাল ডিজেড যদি ধরো তোমার একটা ইনিশিয়াল ভ্যালু এই 1 নম্বর স্টেট থেকে ফাইনাল ভ্যালু তুমি 2 নম্বর স্টেটে যাও এইটা, তাহলে সেইটা তুমি জাস্ট লিখতে পারবে z2 মাইনাস z1, এইরকম ভাবে লিখতে পারবে। মানে একটা ইন্টিগ্রেশন যখন তুমি করছো, হ্যাঁ, ইন্টিগ্রাল ডিজেড, হ্যাঁ, মানে 1 থেকে 2, তাহলে জাস্ট তোমার জেড এর ভ্যালুটা আর ফাইনাল স্টেটে আর জেড এর ভ্যালুটা আর ইনিশিয়াল স্টেটে সেই রকম ভাবে তুমি লিখতে পারবে। মানে গ্রাফিক্যালি জিনিসটাকে সিম্পলি মানে তুমি এইরকম ভাবে ভাবতে পারো যে ধরো তোমার মানে আমি জাস্ট এইভাবে বলছি যে এদিকে এক্স তুমি প্লট করলে, এদিকে ধরো ওয়াই প্লট করলে, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে জেড এর একটা ভ্যালু, মানে এই যে পার্টিকুলার পয়েন্টটা যেখানে এক্স এর ভ্যালু x1, ওয়াই এর ভ্যালু y1, তার একটা ভ্যালু আছে। আর ধরো এইখানে জেড যখন এক্স এর ভ্যালু x2 আর ওয়াই এর ভ্যালু y2, মানে জাস্ট এই যে পার্টিকুলার পয়েন্টটা, যে পয়েন্টটার কোঅর্ডিনেট x1 y1, সেই করে সেখানে যে জেড এর ভ্যালুটা হবে সেটা হচ্ছে জেড অফ x1 y1, সেটাকে তুমি ধরো নাম দাও z1 বলে। আর অন্য একটা পার্টিকুলার ফাইনাল ভ্যালুতে, মানে হয়তো এইখান থেকে এইখানে কোনোভাবে গেছে, হ্যাঁ, এটা ইনিশিয়াল স্টেট, এটা ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটে যখন এক্স আর ওয়াইটা পাল্টে গেল, তখন জেড এর ভ্যালুটা পাল্টে গেল লেসছে z2। তাহলে এবারে কথাটা হচ্ছে এইখান থেকে এইখানে যাওয়ার জন্য যে টোটাল চেঞ্জটা, সেটাকে সিম্পলি z2 মাইনাস z1 করলেই হবে। মানে অ্যাকচুয়ালি কোন পাথে গেছে তার উপরে কিন্তু কোনো ডিপেন্ডেন্সিটা নেই। মানে এইভাবে, মানে যেটা মানে এইটার জাস্ট সিম্পলি মানেটা হচ্ছে এই, যে তুমি যদি এই পাথ দিয়ে যাও অথবা একটা অল্টারনেটিভ পাথ ধরো, যদি তুমি এই পাথ দিয়ে যাও, এই পাথ দিয়ে তুমি একই জায়গায় গিয়ে ধরো পৌঁছালে, অথবা ধরো আর একটা পাথ তুমি হয়তো কনসিডার করছো, সে হয়তো এইরকম ভাবে গিয়ে তুমি এখানে গিয়ে পৌঁছালে, এটা 3টে পসিবল পাথ তুমি যে কনসিডার করছো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই কোন পাথে গেল তার উপরে জিনিসটা নির্ভর করলো। মানে এইটার জাস্ট সিম্পলি মানেটা হচ্ছে এই, অন্যভাবে যদি তুমি বলো, হ্যাঁ, মানে এটার জাস্ট মানেটা হচ্ছে এই, যে এই যে এইটাকে যদি তুমি লেসে ডেল্টা জেড নাম দাও, মানে জেড এর চেঞ্জ z2 মাইনাস z1, তাহলে এই যে জেড এর চেঞ্জটা 1 নম্বর পাথে গেলে, 2 নম্বর পাথে গেলে, 3 নম্বর পাথে গেলে, 4 নম্বর পাথে গেলে, 5 নম্বর পাথে গেলে, 6 নম্বর পাথে গেলে, 7 নম্বর পাথে গেলে, 8 নম্বর পাথে গেলে, 9 নম্বর পাথে গেলে, 10 নম্বর পাথে গেলে, 11 নম্বর পাথে গেলে, 12 নম্বর পাথে গেলে, 13 নম্বর পাথে গেলে, 14 নম্বর পাথে গেলে, 15 নম্বর পাথে গেলে, 16 নম্বর পাথে গেলে, 17 নম্বর পাথে গেলে, 18 নম্বর পাথে গেলে, 19 নম্বর পাথে গেলে, 20 নম্বর পাথে গেলে, 21 নম্বর পাথে গেলে, 22 নম্বর পাথে গেলে, 23 নম্বর পাথে গেলে, 24 নম্বর পাথে গেলে, 25 নম্বর পাথে গেলে, 26 নম্বর পাথে গেলে, 27 নম্বর পাথে গেলে, 28 নম্বর পাথে গেলে, 29 নম্বর
অথবা 2 নম্বর পাথে গেলে, অথবা তুমি 3 নম্বর পাথে গেলে, 2 নম্বর পাথে, আর জেডের চেঞ্জটা তোমার 3 নম্বর পাথে, এইটা কিন্তু তোমার এক্স্যাক্টলি একই হবে। তার মানে এই চেঞ্জটা হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট। অন্যভাবে বলতে গেলে যে চেঞ্জ ইন জেড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। মানে কোন পাথে তুমি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছ তার উপরে হচ্ছে জেডটা নির্ভর করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এইটা পরবর্তীকালে তোমার ভীষণ হেল্পফুল হবে ওই স্টেট ফাংশন, পাথ ফাংশন ইত্যাদি ডিফাইন করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে জাস্ট এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট যে একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে তুমি গেলে টোটাল জেডের চেঞ্জটা তুমি ইন্টিগ্রাল 1 to 2 ডিজেড এইরকম ভাবে লিখতে পারবে। সেটা জাস্ট সিম্পলি হচ্ছে জেডের ফাইনাল ভ্যালু মাইনাস জেডের ইনিশিয়াল ভ্যালু। তার মানে বেসিক্যালি জাস্ট মানে যেখানে জেড টুটা হয়ে যাচ্ছে, জাস্ট যদি মানে জেডটা কিন্তু এক্স এবং ওয়াই এর ফাংশন, তাহলে ফাইনাল পয়েন্টটার যদি কোঅর্ডিনেট এক্স টু এবং ওয়াই টু, তাহলে এক্স এর জায়গায় এক্স টু এবং ওয়াই এর জায়গায় ওয়াই টু বসিয়ে দিলে তুমি জেড টুটা পেয়ে যাবে। আর জেড ওয়ানটা হচ্ছে যখন এক্স এর ভ্যালু এক্স ওয়ান আর ওয়াই এর ভ্যালু ওয়াই ওয়ান, তখন তুমি সেখান থেকে জেড ওয়ানটা পেয়ে যাবে। এবারে কথাটা হচ্ছে যে এই 1 নম্বর স্টেট থেকে, এই 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে তুমি অনেকগুলো পসিবল পাথে গেলেও হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা একই থাকে। ঠিক আছে, এইটা এবং তার জন্য যেটা দাঁড়াবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এইটাকে তুমি অন্যভাবে ভাবতে পারো যে ধরো এইটা এইখানে তুমি এক্স প্লট করছো, এটাকে তুমি ওয়াই প্লট করছো। ধরো একটা জায়গা থেকে তুমি শুরু করে এখানে গেলে, এটা ফরওয়ার্ড পাথে, আবার ধরো কোনোভাবে ফিরে গিয়ে তুমি একদম এইখানে আবার ফিরে এলে। তাহলে ধরো এই কোঅর্ডিনেটটা যদি x1 y1 হয়, তাহলে এইখানে যে জেডটা, জেড x1 y1, তার ভ্যালুটা তুমি z1 বলছো। আর এইখানে যে তোমার জেড এর ভ্যালুটা, যেটা বেসিক্যালি x2 y2, সেটাকে তুমি z2 বলছো। এবারে টোটাল চেঞ্জ ইন জেড যদি তুমি এটাকে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড এইরকম ভাবে লিখো, তাহলে সেইটা তোমার বেসিক্যালি 0 হবে। মানে ব্যাপারটা কিরকম করে, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড যখন তুমি বলছো, তার মানে বেসিক্যালি তুমি এইটাকে, এই যে এটা কিভাবে আসছে দেখো, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড মানে একটা সাইক্লিক পাথ আছে, যেটা তোমার হয়তো এইটা 1 নম্বর পয়েন্ট, এটাকে তুমি 2 নম্বর পয়েন্ট বলো। তাহলে 1 নম্বর থেকে তুমি 2 নম্বরে গেলে, তারপর আবার কি করছো, তুমি 2 নম্বর থেকে 1 নম্বরে ফিরে আসছো। আচ্ছা, হয়তো 1 নম্বর থেকে 2 নম্বরে যে পাথ দিয়ে গেছো, 2 নম্বর থেকে 1 নম্বরে কিন্তু অন্য পাথ দিয়ে ফিরে আসছো। কিন্তু যেহেতু তোমার এই অলরেডি তোমার বলে দিয়েছি আমি যে যদি ডিজেডটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, তাহলে এই জেড এর চেঞ্জটা তুমি কোন পাথ দিয়ে যাচ্ছে তার উপরে নির্ভর করে না। এই যে জিনিসটা, এটা জাস্ট তুমি লিখতে পারছো কত, z2 মাইনাস z1 এইভাবে। আর পরেরটাকে তুমি লিখতে পারছো জাস্ট সিম্পলি z1 মাইনাস z2 এইরকম ভাবে, এবং টোটাল অ্যান্সারটা দেখো তোমার বেসিক্যালি 0 বেরিয়ে যাচ্ছে। তার মানে যদি তোমার ডিজেডটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড এটা তুমি 0 করতে পারবে। বা ইন আদার ওয়ে, মানে এই দুটো বেসিক্যালি 3 আর 4 বেসিক্যালি ইকুইভ্যালেন্ট আর কি। মানে এটাকে তুমি জাস্ট অর দিয়েও লিখতে পারো, অথবা তুমি জাস্ট এইভাবে ভাবছো যে কোন একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে তুমি যখন যাচ্ছ, তখন জেড এর চেঞ্জটা, যা জেড এর ভ্যালু অ্যাট ফাইনাল স্টেট আর জেড এর ভ্যালু আর ইনিশিয়াল স্টেট, এইটুকু জানলেই তোমার চলে যাচ্ছে। কোন পাথ দিয়ে যাচ্ছে তার উপরে পুরো জিনিসটা কোনো রকম ভাবে নির্ভর করছে। তাহলে দেখো, তাহলে এক্সাক্ট বা এক্সাক্ট যদি ডিফারেন্সিয়াল হয়, তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হলে কিন্তু এই ধরনের প্রপার্টিগুলো হোল্ড করবে। আর এই প্রপার্টিগুলোর মধ্যে কাউকে যদি ওবে না করে, তাহলে তোমার সেটাকে বলবো ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে ইফ above criteria are not satisfied, then dz is said to be an inexact differential. তাহলে টোটাল ডেরিভেটিভের ক্ষেত্রে এক্সাক্ট ডিফারেন্সিয়াল আর ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালের মানেটা তোমার কাছে পরিষ্কার হলো তো? কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। এইটা তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে। এবং এইখানে জাস্ট তোমার একটা জিনিস আমি একটুখানি বলে নিই এই কনটেক্সটে, যে এই এক্সাক্ট বা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, সেই সঙ্গে তোমার স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন, এইটা বলা কিন্তু একটা আরেকটার সাথে হচ্ছে কানেক্টেড।
মানে স্টেট ফাংশন বা পাথ ফাংশন এইগুলো আসলে থার্মোডাইনামিক্সের স্টেট প্রপার্টি বা পাথ প্রপার্টি যখন তুমি বলবে তখন দেখবে তোমার এই স্টেট ফাংশন বা পাথ ফাংশন নিয়ে আলোচনা করতে হবে। আমি আজকেও সেটা করব। ধরো জাস্ট সিম্পলি আমি বলছি যে জেড অ্যাজ এ ফাংশন, মানে লেট জেড অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এইটা। এবারে এই যে ফাংশনটা জেড উইল said to be a state function if dz is an exact differential। মানে dz টা যদি exact differential হয় তখন করসপন্ডিং জেডটাকে বলা হবে স্টেট ফাংশন। আর যদি তা না হয়, মানে অন দ্য আদার হ্যান্ড যদি এরকম হতো ইফ dz is an inexact differential then z will be a path function। যদি dz টা যদি একটা inexact differential হয় then z will be a পাথ ফাংশন। তার মানে জাস্ট ওই যে স্টেট ফাংশন এবং পাথ ফাংশন জাস্ট সিম্পলি নামটা এসছে যে কিছু কিছু ফাংশন আছে যাদের চেঞ্জটা শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপরে নির্ভর করবে, আর কিছু কিছু ফাংশন আছে যাদের চেঞ্জটা টুগেদার উইথ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট পাথ অফ ট্রান্সফরমেশনের উপরে নির্ভর করবে। তাহলে পাথ অফ ট্রান্সফরমেশনের উপরে নির্ভর করলে সেটা হচ্ছে পাথ ফাংশন, আর পাথ অফ ট্রান্সফরমেশনের উপরে নির্ভর না করলে সেটা হচ্ছে স্টেট ফাংশন। মানে তুমি জাস্ট ব্যাপারটাকে এরকম ভাবতে পারতো যে চেঞ্জ অফ এ পাথ ফাংশন বা চেঞ্জ অফ এ স্টেট ফাংশন, প্রথমে বলি চেঞ্জ অফ এ স্টেট ফাংশন depends only on the initial and final states and independent of path of transformation। ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। আর উল্টো দিকে তোমার চেঞ্জ অফ এ পাথ ফাংশন depends on the path of transformation together with the initial and ফাইনাল স্টেট। ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের সঙ্গে সঙ্গে কিন্তু কোন পাথে গেল তার উপরে যদি ডিপেন্ড করে তাহলে সেটা পাথ ফাংশন, আর কোন পাথে গেল তার উপরে যদি ডিপেন্ড না করে তাহলে সেটা স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন পাথ ফাংশন বলা এবং তার সঙ্গে হচ্ছে তোমার এক্সাক্ট এবং ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল বলা, এই দুটো কিন্তু রিলেটেড। যদি একটা স্টেট ফাংশন হলে তার করসপন্ডিং ডেরিভেটিভটা হবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল বা ভাইস ভার্সা। যদি ডিজেটটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় তাহলে করসপন্ডিং ফাংশনটা হবে তোমার স্টেট ফাংশন। আর যদি তোমার ডিজেটটা একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় তাহলে জেডটা হয়ে যাবে তোমার পাথ ফাংশন, বা পাথ ফাংশনের করসপন্ডিং ডেরিভেটিভটা সেটা হবে একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। ঠিক আছে? তাহলে স্টেট ফাংশন পাথ ফাংশন এর সঙ্গে এক্সাক্ট এবং ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল বলাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে কনসেপ্টটা আমরা মানে আজকেই করব কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে, যে থার্মোডাইনামিক যে ফাংশনসগুলো আছে বা থার্মোডাইনামিক প্রপার্টিজ যেগুলো আছে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার বা বিভিন্ন রকমের যে ইন্টারনাল এনার্জি, এনট্রপি, হেলমহোল্টজ এনার্জি, গিউস এনার্জি, এনথালপি, এই যে পুরো জিনিসগুলো, এগুলো এরা কারা কারা স্টেট ফাংশন, কারা কারা হিট ওয়ার্ক, হ্যাঁ, তাহলে কারা কারা স্টেট ফাংশন, কারা কারা পাথ ফাংশন, তার একটা এক্সস্টিভ লিস্ট দরকার। এবং সেই মতো করে আমরা জাস্ট চেক করতে চাইবো আর কি, যে কোনো একটা পার্টিকুলার প্রপার্টি স্টেট প্রপার্টি না পাথ প্রপার্টি এটা বলা। স্টেট প্রপার্টি বা পাথ প্রপার্টি বলা বলতে গেলে তোমার জানতে হবে যে ফাংশনটা সেটা মানে ওই যে করসপন্ডিং থার্মোডাইনামিক প্রপার্টি থেকে যদি একটা ফাংশনের ফর্মে তুমি লেখো তাহলে করসপন্ডিং ফাংশনটা তোমার স্টেট ফাংশন বা পাথ ফাংশন কিনা, বা ইন আদার ওয়ে তুমি যদি বলতে পারো যে ওটা তোমার এক্সাক্ট ডিফারেন্সিয়াল না ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। সেইখান থেকে তোমাকে ঘুরিয়ে বলতে হবে যে কোন একটা পার্টিকুলার প্রপার্টি আলটিমেটলি স্টেট প্রপার্টি বা পাথ প্রপার্টি কিনা। আমি সেই এক্সাম্পল আসবো। আর আমি আগে ফর্মালি ম্যাথামেটিক্যাল জায়গাগুলো বলে নিই, বলে নেওয়ার পরে যখন অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবো, কেমিস্ট্রিতে এটা কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে আর কি ঢুকবো, তখন হচ্ছে আমি ওরকম প্রচুর এক্সাম্পল দেখবো। ঠিক আছে? আচ্ছা, এবারে
নেক্সট যে জিনিসটা আমার দরকার সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে একটা চেন রুল বলে একটা রুল আছে, সেটাকে আমি জাস্ট একটুখানি এস্টাবলিশ করতে চাইছি আর কি। চেন রুলের বদলে তার আগে একটা সাইক্লিক রুল আছে, সাইক্লিক রুলটাকে একটুখানি বলে নিই, আর চেন রুলটা তারপরে বলছি। সাইক্লিক রুল, আচ্ছা, সাইক্লিক রুলটা ডেভেলপ করার জন্য তুমি স্টার্ট করো এরকম একটা জায়গা থেকে। ধরো তুমি লেট জেড অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, দেন সকাল ডেল্টা জেড তুমি কি লিখতে পারছো, তুমি অলরেডি দেখিয়েছো বলে আমি এইভাবে লিখছি, ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ডেল্টা এক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স ইন্টু ডেল্টা ওয়াই। আমি এইরকম ভাবে লিখতে পারি টোটাল জেডের চেঞ্জটাকে এখানে, ঠিক আছে? আচ্ছা, ঠিক এবারে তুমি ভাবার চেষ্টা করো যদি এরকম হয় যে জেড যদি একটা ফাংশন অফ এক্স অ্যান্ড জেড হয়, এক্স সরি জেড এজ এ ফাংশন অফ যদি এক্স অ্যান্ড তোমার ওয়াই হয়, তাহলে অনেক ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো যে উই মে রাইট, সবসময় হয়তো এক্সপ্রেশনে লেখা সম্ভব নয়, কিন্তু ধরো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যখন তুমি বলছো প্রেশারটা যে ফাংশন অফ ভলিউম অ্যান্ড টেম্পারেচার, অর্থাৎ প্রেশারটাকে তুমি বাঁ দিকে রেখে ভলিউম আর টেম্পারেচারকে ডান দিকে রেখেছো, তুমি ভলিউমটাকে যে ফাংশন অফ টেম্পারেচার প্রেশার লিখতে পারো, বা টেম্পারেচারটাকে যে ফাংশন অফ প্রেশার আর ভলিউম লিখতে পারো। এবার অনেক ক্ষেত্রে হয়তো দেখা গেল যে ধরো ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য প্রেশারটাকে যত সহজে ফাংশন অফ টেম্পারেচার আর ভলিউম লিখতে পারবে, টেম্পারেচারকে যত সহজে তুমি অ্যাজ এ ফাংশন অফ প্রেশার আর ভলিউম লিখতে পারবে, ভলিউমটাকে অত সহজে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার আর প্রেশার লিখতে পারবে না, কারণ একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আছে। কিন্তু ধরো সামহাও অ্যালজেব্রিক ইকুয়েশন ফর্মে তুমি ওটাকে লিখতে পেরেছো, মানে জেড যদি অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, উই মে রাইট ওয়াই অ্যাজ এ ফাংশন অফ জেড অ্যান্ড এক্স and x as a function of y and z, এটা তুমি লিখতে পারো। মানে ধরো এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। এক্সাম্পল ধরো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু তোমার এনআরটি। তুমি যখন পিটাকে যেমন লিখতে পারো এনআরটি বাই ভি হিসেবে, ভিটাকে লিখতে পারো এনআরটি বাই পি হিসেবে, আর টিটাকে লিখতে পারো পিভি বাই এনআর হিসেবে। যদি ক্লোজ সিস্টেম হয়, এইখানে বেসিক্যালি তুমি যেটা লিখতে পারলে প্রেশারটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম লিখলে, এইখানে ভলিউমটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার লিখলে, আর এইখানে টেম্পারেচারটাকে অ্যাজ এ ফাংশন অফ প্রেশার অ্যান্ড ভলিউমে লিখলে। কার জন্য না, পরে ক্লোজ সিস্টেম। যেমন তুমি এই যে লিখতে পারলে, মানে এটা যে লেখা যাবে না সেরকম নয়, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা যায়, কিন্তু কখনো কখনো হয়তো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হলে মানে এক্সপ্লিসিটলি ওয়াই অ্যাজ এ ফাংশন অফ জেড অ্যান্ড এক্স বা এক্স অ্যাজ এ ফাংশন অফ এক্সপ্লিসিটলি ওয়াই অ্যান্ড জেড, এটা হয়তো লিখতে একটু অসুবিধা হতে পারে। তাহলে দেখো, তাহলে এইটাকে তুমি এক নম্বর ইকুয়েশন বলো, তাহলে ওয়াই যদি অ্যাজ এ ফাংশন অফ জেড অ্যান্ড এক্স হয়ে যায়, তাহলে তুমি ডিজেডটাকে লিখতে পারো, ডিজেড মানে ডেল্টা জেড, বেসিক্যালি ডেল্টা জেডটাকে তুমি লিখতে পারবে ডেল্টা জেড না, ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াইটা ইকুয়েশন থেকে কি করে লিখতে পারবে, ডেল্টা ওয়াইটা তুমি লিখতে পারছো ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্স ইন্টু ডেল্টা জেড প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড ইন্টু ডেল্টা এক্স, এটা লিখলে। আর এক্স যদি একটা ফাংশন অফ ওয়াই অ্যান্ড জেড হয়, তুমি লিখতে পারো ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড ইন্টু ডেল্টা ওয়াই প্লাস ডেল এক্স বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট ওয়াই ইন্টু ডেল্টা জেড। এটা তোমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো, ডেল্টা জেডটা তুমি এক্স এবং ওয়াই এর ফাংশন হিসেবে লিখেছো, ডেল্টা ওয়াইটা তোমার জেড এর চেঞ্জ এবং এক্স এর চেঞ্জ হিসেবে লিখেছো, আর এক্স এর সেটা তুমি ওয়াই এর চেঞ্জ এবং জেড এর চেঞ্জ হিসেবে লিখেছো। ঠিক আছে, তাই এরকম ভাবে লিখলাম। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো। কাজটা হচ্ছে কি না, জাস্ট মানে যে কোনো একটাকে অন্যটা দিয়ে তুমি জাস্ট সিম্পলি রিপ্লেস করে দাও। যে কোনো একটাকে অন্যটা দিয়ে রিপ্লেস করা মানে হচ্ছে তুমি মানে কি করবে, ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি এই 3 নম্বর ইকুয়েশনে ডেল্টা জেড এর জায়গায় তুমি এই 1 নম্বর ইকুয়েশন থেকে ডেল্টা জেড এর কাছে তুমি বসিয়ে দাও, এটা তুমি করতে পারো। অথবা তুমি মানে যে কোনো একটা, মানে যে কোনো একটাকে তুমি অন্যটার টার্মসে জাস্ট বসিয়ে দাও আর কি, হ্যাঁ। বা তুমি ডেল্টা ওয়াই যখন লিখছো,
ডেল্টা ওয়াই হচ্ছে ডেল্টা জেড ইন্টু ডেল্টা এক্স আছে, ডেল্টা এক্স এর জায়গায় তুমি ধরো এই জিনিসটা তুমি বসিয়ে দিলে, যা খুশি আর। তাহলে ধরো আমি জাস্ট এইভাবে বলছি যে ফ্রম ইকুয়েশন কি করবে তুমি, ধরো আচ্ছা ফর্ম ইকুয়েশন ধরো 1 2 বা 2 3, ফর্ম ইকুয়েশন 2 আর 3 লিখি, 2 আর 3 তুমি ধরো এইভাবে ব্যাপারটাকে ভাবো যে তুমি এক কাজ করো, তোমার ডেল্টা ওয়াইটা ধরো ডেল জেড বাই ডেল ওয়াই বাই ওয়াই বাই ডেল জেড at constant x, ডেল্টা জেড আছে, প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স at constant z, আর ডেল্টা এক্স এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি এটাকে ধরো ডেল এক্স বাই ডেল ওয়াই at constant z ইন্টু ডেল্টা ওয়াই প্লাস ডেল এক্স বাই ডেল জেড at constant y ইন্টু ডেল্টা জেড, এইরকম ভাবে আমি লিখে দিলাম। তার মানে ইকুয়েশন 2 যেখানে তোমার ডেল্টা এক্স ছিল, ডেল্টা এক্সটা 3 নম্বর ইকুয়েশন তুমি এটা সিম্পলি বসিয়ে দিলে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা দেখো তো, আচ্ছা এটা দাঁড়াচ্ছে দেখো তোমার এইটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স at constant z ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই at constant z ডেল্টা ওয়াই একটা টার্ম থাকছে, প্লাস এইখানে তোমার থেকে যাচ্ছে ডেল ওয়াই বাই ডেল জেড at constant x প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স at constant z ইন্টু ডেল এক্স বাই ডেল জেড at constant y, এইটা ইন্টু ডেল্টা জেড থাকবে। স্যার স্ক্রিনটা আরেকবার শেয়ার করুন, ওটা অফ হয়ে গেছে। এইটা আরেকবার শেয়ার। সে কি রে, মানে নেট চলে গেছে না? এক সেকেন্ড, কথা শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন শেয়ার হয়ে গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও মানে এটা কি কেউ অরুন্ধতী কি কোনোভাবে স্ক্রিন শেয়ার করে ফেলেছিল নাকি? অরুন্ধতী কোনোভাবে প্রেজেন্ট করে ফেলেছিলি? না স্যার। দেখো ঠিক আছে এখন? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। দেখো তাহলে আমি এটাকে মানে কতখানি দেখতে পেয়েছো দেখো, মানে এই শেষ পর্যন্ত দেখতে পেয়েছিলে না? পাওনি? স্যার জাস্ট শেষের লাইনটা বলুন, ওই আচ্ছা ডেল ওয়াই কিছুই এর না, পরে যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখেছে। মানে কিছুই না। দেখো আমি এই যে ডেল্টা ওয়াই কন্টেনিং টার্ম যেটা, সেটা কি ডেল ওয়াই বাই ডেল এক্স at constant z ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই constant z ইন্টু ডেল্টা ওয়াই, সেটাকে একসাথে লিখেছি। আর ডেল্টা জেড যেখানে যেখানে আছে, এইখানে তোমার একটা ডেল্টা জেড আছে, এইখানে ডেল্টা জেড আছে, সেটাকে তুমি একসাথে লিখে নিচ্ছ। এটা এক্স আছে, মানে এটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল জেড at constant x প্লাস এইটার এইটা গুণ হয়ে গেলে ডেল ওয়াই বাই ডেল এক্স at constant z ইন্টু ডেল এক্স বাই ডেল জেড at constant y ইন্টু ডেল্টা জেড। তাহলে এবারে তুমি জিনিসটাকে একদিকে নিয়ে চলে এসো, একদিকে নিয়ে চলে এসো মানে হচ্ছে তুমি ধরো এইটাকে লেখো 1 মাইনাস, বা অন্যভাবে একদিকে এইদিকে নিয়ে চলে যেতে পারো, মানে 1টাকে ধরো, এক সেকেন্ড, তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে এটাকে তুমি লেখো ডেল ওয়াই বাই ডেল এক্স at constant z ইন্টু ডেল এক্স বাই ডেল ওয়াই at constant z মাইনাস 1, তার সঙ্গে ডেল্টা ওয়াই প্লাস ডেল ওয়াই বাই ডেল জেড at constant x প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স at constant z ইন্টু ডেল এক্স বাই ডেল জেড at constant y ইন্টু ডেল্টা জেড। এইটা বেসিক্যালি তোমার জিরো, মানে এই ডেল্টা ওয়াইটা ডান দিকে নিয়ে চলে এলাম, নিয়ে পুরো জিনিসটাকে জিরো করে দিলাম, তাহলে এটা তুমি পৌঁছালো। আর এবারে খেয়াল করে দেখো যে জেড অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই বা ওয়াই অ্যাজ এ ফাংশন অফ জেড এক্স বা এক্স অ্যাজ এ ফাংশন অফ ওয়াই জেড যখন বলছো, এই তিনটে যেখানে ভেরিয়েবল আছে এক্স ওয়াই এবং জেড, তিনটের মধ্যে দুজন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একজন হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে তুমি যখনই এইভাবে লিখছো যে জেড অ্যাজ এ ফাংশন অফ
এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এইটা তোমার বা এক্স অ্যাজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড জেড বা ওয়াই অ্যাজ এ ফাংশনস অফ এক্স অ্যান্ড জেড যখন তুমি বলছো, এইটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে মানে অ্যামাং দ্য থ্রি ভেরিয়েবলস two are independent variables and one is dependent variables. এবারে যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট। মানে তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরো প্রেসার, ভলিউম, টেম্পারেচার, তাদের মধ্যে দুটোর ভ্যালু বলে দিলে থার্ডটা কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায়, কারণ একটা ইকুয়েশন আছে। এখানেও তাই, এক্স ওয়াই বলে দিলে জেড ফিক্সড হয়ে যাবে, বা ওয়াই জেড বলে দিলে এক্স ফিক্সড হয়ে যাবে, আর এক্স জেড বলে দিলে তোমার ওয়াই ফিক্সড হয়ে যাবে। আমি ধরলাম যে লেট তোমার ওয়াই অ্যান্ড জেড আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি ধরে নিলাম। তাহলে তুমি যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তুমি উইদাউট লস অফ এনি কি বলবো জেনারেলাইজেশন তুমি এটা সবসময় বলতে পারো যে তিনজনকে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভাবতে পারবে, কিন্তু যে কোনো দুটোকে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভাবতেই পারো। তুমি ধরে নাও যে ওয়াই এবং জেডকে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেবে নেবে। তাহলে ওয়াই এবং জেড যদি তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেবে নাও, তাহলে ডেল্টা ওয়াই এর উপরে ডেল্টা জেড নির্ভর করবে না, বা ডেল্টা জেড এর উপরে ডেল্টা ওয়াই নির্ভর করবে না। তার মানে এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে ডেল্টা ওয়াই অ্যান্ড ডেল্টা জেড may have any arbitrary value, মানে এদের তো তোমার একের উপরে কোনো ডিপেন্ডেন্স নেই। মানে ডেল্টা ওয়াই এত হলে ডেল্টা গেট এত হতে হবে, বা ডেল্টা গেট এত হলে ডেল্টা ওয়াই এত হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে না, মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে যখন আমি বলছি যে তিনটে ভেরিয়েবলের মধ্যে দুটো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট এবং দুটো ভেরিয়েবলকে আমি ওয়াই এবং জেড চুজ করছি, তার মানে ডেল্টা ওয়াই এবং ডেল্টা গেট মে হ্যাভ এনি আরবিট্রারি ভ্যালু। তাহলে এবার আমি বললাম যে যদি যে কোনো আরবিট্রারি ভ্যালুজই হয়, তাহলে তুমি এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা কিন্তু আমায় বলে দিচ্ছে এই দুটো যোগফল কিন্তু অলওয়েজ জিরো। তাহলে দেখো ডেল্টা ওয়াই এর উপরে ডেল্টা জেড কোনোভাবে নির্ভর করে না, অ্যান্ড ভাইস ভার্সা। তবুও এই ইকুয়েশনটা আমায় বলে দিচ্ছে যে লেফট হ্যান্ড সাইড শুড অলওয়েজ বি জিরো। সেটা কখন সম্ভব? তখনই সম্ভব যখন ডেল্টা ওয়াই এর যে কোফিসিয়েন্ট আছে সেইটা অলওয়েজ জিরো, আর ডেল্টা জেড এর যে কোফিসিয়েন্ট আছে সেটা অলওয়েজ জিরো। তবেই সম্ভব, না হলে নয়। মানে ধরো প্রথমটা +5 আর পরেরটা -5 ক্যান্সেল আউট হয়ে জিরো হয়ে গেল, কিন্তু তুমি ডেল্টা ওয়াই চেঞ্জ করলে প্রথম ভ্যালুটা পাল্টে গেল, তখন তুমি ডেল্টা জেড চেঞ্জ নাও করতে পারো। বা ডেল্টাকে চেঞ্জ করলে তোমার ডেল্টা ওয়াই এর ভ্যালুটা পাল্টে গেল, হ্যাঁ, ডেল্টা জেড চেঞ্জ করলে এই ডান দিকের কোয়ান্টিটিটা পাল্টে গেল, কিন্তু বাঁ দিকেরটা একই রইল, তখন তার জিরো থাকবে না। তার মানে এই ইকুয়েশনটা যদি তোমাকে স্যাটিসফাইড হতে হয়, তাহলে এবং ডেল্টা ওয়াই এবং ডেল্টাকে যে কোনো ভ্যালু তোমাকে নিতে হয়, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট বলে তুমি যে কোনো ভ্যালু নিতে তুমি বাধ্য, তখন তাদের কোএফিসিয়েন্টগুলো জিরো হওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তার মানে অনলি পসিবিলিটিটা কি, মানে আগের ইকুয়েশনটা ভ্যালিড হবে। তাহলে মানে যেটা ইমপ্লাই করবে আর কি, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য অ্যাভাব ইকুয়েশন নাম দিইনি বলে অ্যাভাব ইকুয়েশন বলছি, নাহলে ইকুয়েশন নাম দিতাম আর কি। অ্যাভাব ইকুয়েশন will be satisfied if coefficients of delta y and delta z are simultaneously zero. তার মানে কি হচ্ছে, তার মানে প্রথমটা যদি তুমি জিরো করো, তাহলে del y by del x at constant z into del x by del y at constant z minus 1 equal to তোমার জিরো হয়ে গেল। এখান থেকে তুমি কি পেলে, আর del y by del x at constant z সেটা হয়ে গেল 1 by del x by del y at constant z পেলে। তাহলে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন তুমি পেলে। দেখো, যেমন তোমার সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন যদি হতো, dy by dx কে 1 by dx dy তুমি লিখতে পারো, জানো। আর এখানে মাল্টি ভেরিয়েবল ফাংশন, কিন্তু জেডটাকে যদি কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে ওটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের মতোই বিহেভ করবে। তখন জাস্ট ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স আর এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, তারা সমান, বাট একে অপরের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। মানে তারা একে অপরের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। এটা সমান নয়, মানে একে অপরের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। মানে একটা যদি ধরো এর উত্তরটা যদি এক্স বেরোয়, এর উত্তরটা বেরোবে 1/x অ্যান্ড সো অন। এরকম তোমাকে প্রচুর করতে হচ্ছে। মানে del p by del v যা মানে
অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে ডেল ভি বাই ডেল টি, ডেল ভি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার তোমার বেসিক্যালি একই মানে আর কি। তো সেটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন, সেটা তোমার মাথায় রাখতে হবে। আর কি, আর একটা যেটা হলো তোমার যে এই যে ডেল্টা জেড এর যে করেসপন্ডিং কোএফিসিয়েন্টটা 0 হওয়া, এই জাস্ট মানেটা কি না ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্স প্লাস del y by del x at constant z, del y by del x at constant z into del x by del y at constant del x by del z, del x by del z at constant y, এইটা তোমার বেসিক্যালি 0 হয়েছে এই যে এই ইকুয়েশন থেকে, ঠিক আছে। আর এবারে তুমি জিনিসটাকে এইরকম ভাবে লেখো, ধরো তুমি ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্স, সেটাকে তুমি এটা ডান দিকে পাঠিয়ে দাও মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড। আচ্ছা এইখানে একটা জিনিস বলি যেটা তুমি বলে নেওয়া উচিত ছিল, মানে এটা আবার কাজে লাগবে আর কি। মানে দেখো এইটা যদি হয় তাহলে সিমিলারলি তুমি কি লিখতে পারবে, মানে এইটা যদি হয় তাহলে সিমিলারলি তুমি কি লিখতে পারবে না, যদি তোমার ডেল ওয়াই বাই ডেল জেড হয় অ্যাট কনস্ট্যান্ট এক্স, সেটা নিশ্চয়ই 1 বাই ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স হয়ে যাবে, বা তোমার ওয়াই এক্স হলো ওয়াই জেড হলো, বা ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, সেটা হচ্ছে 1 বাই ডেল এক্স বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট ওয়াই হয়ে যাবে। মানে যেমন করে দেখো এখানে তো 3টে ইকুয়েশন ছিল, তুমি 2টো ইকুয়েশন কাজে লাগিয়েছো, মানে 2-3 কাজে লাগিয়েছো, তুমি 1-2 কাজে লাগাতে পারতে, 1-3 কাজে লাগাতে পারতে, পারলে হচ্ছে তুমি যেমন এইখানে পেয়েছো না ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড ইকুয়াল টু 1 বাই ডেল এক্স বাই ডেল ওয়াই এট কনস্ট্যান্ট জেড, সিমিলারলি ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্সটা তুমি পেয়ে যাবে 1 বাই ডেল জেড বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স, বা ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াইটা তুমি পেয়ে যাবে 1 বাই ডেল এক্স বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, এগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে এবার আমি দেখো যেটা বলছি যে এই ইকুয়েশনে ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্স হয়ে গেলে দেখো মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড ইন্টু ডেল এক্স বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, এটা হয়ে গেল। আচ্ছা এবারে তুমি এইটাকে চাইলে মাইনাস 1 বাই ডেল এক্স বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড বলতে পারো এইটা, আর এটা 1 বাই ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই তুমি বলতে পারো এইটা। এটা কোথা থেকে পেলে না, এই যে এই ডান দিকে যে ইকুয়েশনগুলো সেগুলো কাজে লাগালাম, ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট জেড মানে 1 বাই ডেল এক্স ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড, আর ডেল এক্স ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট ওয়াই মানে 1 বাই ডেল জেড ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই। এবার তুমি এই জিনিসটাকে বাঁদিকে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেন দেখো ডেল এক্স বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড, ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্স, আর ডেল জেড ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, সেইটা দেখো তোমার বেসিক্যালি -1 হয়ে গেছে। ডেল এক্স বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট জেড, ডেল ওয়াই বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এক্স, আর ডেল জেড বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, সেটা তোমার বেসিক্যালি -1 হয়ে গেছে। তাহলে এই যে রুলটা, এই রুলটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটাকে তোমার বলা হয় সাইক্লিক রুল, দিস ইজ দ্য ফেমাস সাইক্লিক রুল। এবং এইটার মানে মানে থার্মোডাইনামিক্সে প্রচুর ইউজ, তোমার সাইক্লিক রুলটা দিয়ে কিন্তু অনেক কিছু তুমি করতে পারো আর কি। তো সেইটা আমি কেমন ভাবে করলাম না, তুমি জাস্ট এই মানে টোটাল ডেরিভেটিভ, একটা মাল্টিভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে টোটাল ডেরিভেটিভ, সেখান থেকে তুমি স্টার্ট করলে, করে দেখো লজিক্যালি আস্তে 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 আমি কিন্তু এই সাইক্লিক রুলেতে পৌঁছে গেলাম। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে, তো পুরো জিনিসটা এটা প্রচুর ইউজ আছে, মানে আমরা পরে অ্যাপ্লিকেশন যখন করব তখন তোমাদের দেখাবো যে এর এই যে মানে সাইক্লিক রুলটা কোথায় কিরকম ভাবে তোমার কাজে লাগে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চেন রুল। আচ্ছা চেন রুলটা তোমার ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ধরো তুমি দুটো মানে একটা ফাংশন তুমি কনসিডার করছো, বললাম লেট ইউটা অ্যাজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে ইউ একটা তুমি কোয়ান্টিটি নিচ্ছ, মানে জেড এর বদলে আমি এখানে ইউ বলছি, ইউ অ্যাজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই,
যেখানে আবার হোয়ার এক্স আবার একটা ফাংশন অফ টি অ্যান্ড ওয়াইটা হচ্ছে তোমার বেসিক্যালি টি এর ফাংশন। মানে বেসিক্যালি দেখো আমি বলছি ইউটা এক্স ওয়াই এর ফাংশন, আবার এক্সটাও তোমার টি এর ফাংশন, আবার ওয়াইটাও তোমার হচ্ছে বেসিক্যালি টি এর ফাংশন। এইটা তার মানে তুমি যে ব্যাপারটাকে ভাবতে পারো যে তোমার মানে বেসিক্যালি এই ইউটা অ্যাকচুয়ালি তোমার মানে ফাংশন অফ একটা এক্স টি আর ওয়াই টি, এইরকম ভাবে তুমি লিখতে পারো আর মানে এটা জাস্ট এক্সটা যেহেতু তোমার টি এর ফাংশন সেটাকে আমি এক্স টি হিসেবে লিখছি, ওয়াইটা টি এর ফাংশন এটা ওয়াই টি হিসেবে লিখছি আর কি। মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে ইউটা সেটা জাস্ট তুমি এক্স আর ওয়াই এর ফাংশন বলছো, এক্স ওয়াই তারা আবার তোমার করসপন্ডিং টি এর ফাংশন, মানে এরকম একটা সিচুয়েশন আর কি। তাহলে এবারে তুমি যদি ধরো একটা ফাংশন কনসিডার করলে, মানে জাস্ট মানে এই যে ইউটা তুমি ধরো একটা ডেরিভেটিভ করছো, ধরো ডিউ বাই ডিটি রেখে তুমি ক্যালকুলেট করছো, এটা তোমার দরকার। তাহলে যেটা হবে এইটাকে তুমি জাস্ট লিখতে পারবে, হ্যাঁ, জাস্ট তোমার ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই ডিটি। কারণ এগুলো সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন বলে পার্সিয়াল ডেরিভেটিভ লেখা না লেখা সমান, তার মানে তোমাকে ইউকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে যেটা হবে তারপর ডিএক্স ডিটি গুণ করে দিতে হবে, ঠিক একরকম ভাবে ডেল ইউ বাই ডেল ওয়াই এখানে ডিওয়াই ডিটি করে দিতে। তাহলে এই যে এটা যে ডিওয়াই বাই ডিটি সেইটা জাস্ট তোমার হয়ে যাচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স ডিটি প্লাস ডেল ওয়াই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই ডিটি। তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার সকাল চেন রুল, সেটা চেন রুল। আর একটা এক্সাম্পল দিই তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ এটা ঠিকই এরকমই জিনিসটা। ধরো তুমি একটা জাস্ট মানে কি বলবো, মানে একটা তুমি ধরো আচ্ছা, আর তার আগে আরেকটা জিনিস বলে নি, আরেকটা জিনিস বলে নেওয়া দরকার। দেখো এইখানে পার্টিকুলার কেস আমি এক্সটাকে ধরেছিলাম তোমার সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, সেইখানে ডিএক্স বাই ডিটি বা ডিওয়াই বাই ডিটি এইরকম ভাবে লিখেছো আর কি। যদি এরকম হতো ধরো, মানে যদি এমন হতো এক্সটাও তোমার বেসিক্যালি ফাংশন সব ধরে না শুধুমাত্র টি এর ফাংশন না হয়ে তোমার এস এবং টি এর ফাংশন, আর ওয়াইটাও ধরো শুধু ফাংশন অফ টি না হয়ে ধরো এস এবং টি এর ফাংশন, যদি এরকম হয় তাহলে তুমি যদি এই ডেল ইউ বাই ডেল এসটাকে ক্যালকুলেট করতে চাও তো সেটাকে তুমি লিখবে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল এস প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল এস। বা কেউ যদি মনে করে এটাকে ডেল ইউ বাই ডেল টি এইটাকে করবে তাহলে সেটা লিখবে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল টি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি। হ্যাঁ, তখন তোমাকে জাস্ট এখানে যেমন আলটিমেটলি জিনিসটা ইউটা দিনের শেষে টি এর ফাংশন, এখন কিন্তু দিনের শেষে জিনিসটা এস এবং টি এর ফাংশন, তখন তোমাকে দুজনের মতো করেই জাস্ট লিখতে হবে। তাহলে এই যে রুলগুলো সেই রুলগুলোই হচ্ছে সকল তোমার চেন রুল, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো এবারে যেটা কথা হচ্ছে যে এই যে জিনিসটা তুমি করছো সেটা একটা 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 ইউজ বলি তাহলেই তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরো তুমি একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন যদি তুমি করো না, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন টু ডাইমেনশনে, তুমি জাস্ট একটা জিনিস দেখো টু ডাইমেনশনে মানে তোমার এক্স এক্স আর ওয়াই আছে, এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে একটা পার্টিকুলার পয়েন্ট পি তার কোঅর্ডিনেট তুমি এক্স ওয়াই বলতে পারো, যেখানে তোমার এইটা হয়ে যাচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। আবার এর কোঅর্ডিনেটটা তুমি বলতে পারো আর থিটা, যেখানে এই লেন্থটা রেডিয়াল ভেক্টর তুমি আর হিসেবে এক্সপ্রেস করছো আর এই অ্যাঙ্গেলটা তুমি থিটা হিসেবে এক্সপ্রেস করছো। মানে যদি পি এক্স ওয়াই বলে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর আর থিটা বললে তোমার পোলার কোঅর্ডিনেট বা সার্কুলার পোলার কোঅর্ডিনেট অনেক সময় বলা হয় আর কি। আচ্ছা তাহলে এবারে যদি এই টু ডাইমেনশনে কার্টেসিয়ান থেকে তুমি সার্কুলার পোলারে যাও, আর থ্রি ডাইমেনশনের পোলারটাকে বলে স্ফেরিক্যাল পোলার আর টু ডাইমেনশনের পোলারটাকে বলে সার্কুলার পোলার। তাহলে দেখো পরিষ্কার জিনিসটা এটা যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেখানে ভেরিয়েবলস গুলো ছিল তোমার এক্স এন্ড ওয়াই,
এখানে ভেরিয়েবলসটা হয়ে যাচ্ছে আর আর থিটা। এবারে এক্স ওয়াই আর থিটা একে অপরের সঙ্গে কিরকম ভাবে রিলেটেড খেয়াল করে দেখো, এইটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে ক্লিয়ারলি তোমার এক্সটা হয়ে যাচ্ছে আর কস থিটা, আর ওয়াইটা হয়ে যাচ্ছে ধরো তোমার আর সাইন থিটা। ঠিক আছে, এক্সটা হচ্ছে আর কস থিটা, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা। অথবা তুমি এটাকে এইরকম ভাবে ভাবতে পারো যে আরটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঘুরিয়ে দিয়ে করলে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আর স্কোয়ার কমন নিয়ে নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে আর স্কোয়ারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, বা আরটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর থিটাটা হয়ে যাচ্ছে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে জাস্ট মানে একটা আরেকটার সাথে কেমন ভাবে ডিপেন্ডেন্ট আমি দেখতে পারি। মানে এক্সটাকে ইন টার্মস অফ তুমি আর থিটা লিখতে পারছো, যেমন আগের ক্ষেত্রে এক্সটাকে এস আর টি এর ফাংশন হিসেবে লিখতে পারলে, এখানে এক্সটাকে অ্যাজ এ ফাংশন অফ আর থিটা লিখতে পারছো, বা ওয়াইটাকে অ্যাজ এ ফাংশন অফ আর থিটা হিসেবে তুমি লিখতে পারছো, বা ঘুরিয়ে রাখলে আরটাকে অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই লিখতে পারছো, বা থিটাটাকে অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই তুমি লিখতে পারছো। আচ্ছা, এবারে ধরো একটা ফাংশন, লেট এফ একটা ফাংশন, যে ফাংশনটা তোমার ছিল হচ্ছে তোমার এক্স ওয়াই এর ফাংশন, এই ফাংশনটাকে তুমি জাস্ট আর থিটার ফাংশনে তুমি নিয়ে যাবে। তাহলে কি হবে, যেখানে যেখানে এক্স ওয়াই আছে সেখানে সেখানে তুমি জাস্ট এক্স এর জায়গায় আর কস থিটা, ওয়াই জায়গায় আর সাইন থিটা তুমি বসিয়ে দেবে, তাহলে তুমি জিনিসটাকে পেয়ে যাবে। আর এবারে তার বদলে যদি তুমি এরকম একটা কাজ করতে চাও, ধরো ডেল এফ বাই ডেল এক্স, এইটাকে তুমি লিখতে চাইছো, তাহলে ডেল এফ বাই ডেল এক্স মানে হচ্ছে ডেল এফ বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স, প্লাস ওই চেন রুল থেকে ডেল এফ বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল এক্স। এটা কোথা থেকে, না বাই চেন রুল। ঠিক আছে, আচ্ছা এবারে যখন মানে এটা হচ্ছে এই যে আগে যে চেন রুলটা আমি ইউজ করেছি, জাস্ট সেই চেন রুলটাকে আমি এখানে কাজে লাগালাম। এই যে জাস্ট এই যে দেখো চেন রুলটা, এই রুলটাকে কাজে লাগিয়েছি, মানে এই রুলটাকে কাজে লাগিয়ে। আচ্ছা এবারে এই যখনই ডেল এফ বাই ডেল এক্স তুমি করছো, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে এইটা মানে যেটা ইমপ্লিসিট আর কি, এইটা করার সময় মানে ওয়াই কনস্ট্যান্ট, বা ডেল এফ ডেল আর যখন করছো তখন বেসিক্যালি থিটা কনস্ট্যান্ট, ডেল আর ডেল এক্স যখন করছো তখন ওয়াই কনস্ট্যান্ট, বা ডেল এফ ডেল থিটা যখন করছো তখন আর কনস্ট্যান্ট, বা ডেল থিটা ডেল এক্স যখন করছো তোমার বেসিক্যালি তখন হচ্ছে তোমার কি বলে এটা ওয়াই কনস্ট্যান্ট এটা। আবার ঠিক একই রকম ভাবে ডেল এফ বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স যদি তুমি বের করতে গেলে, তাই এটাকে লিখতে হবে ডেল এফ বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই, প্লাস এটা হবে ডেল এফ বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল ওয়াই। তাহলে এখানে কনস্ট্যান্ট হচ্ছে তোমার থিটা, এখানে কনস্ট্যান্ট হচ্ছে তোমার এক্স, এখানে কনস্ট্যান্ট হচ্ছে তোমার আর, এখানে কনস্ট্যান্ট তোমার এক্স। তাহলে দেখো, তাহলে যদি তোমাকে সত্যি সত্যি ডেল ডেল এক্স বা ডেল ডেল ওয়াইটাকে ইন টার্মস অফ ডেল ডেল আর বা ডেল ডেল থিটা লিখতে হয়, তোমার কি কি লাগবে, না ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল এক্স, আর ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াইটা লাগবে। তাহলে এবারে তুমি দেখে নাও যে ডেল আর বাই ডেল এক্স এটা কত হবে আর কনস্ট্যান্ট ওয়াই, মানে জাস্ট বেসিক্যালি ডেল ডেল এক্স অফ আর এর জায়গায় তুমি বসিয়ে দাও রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা, এবং যখন করছো তখন অবশ্যই তোমাকে ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। এটা করলে কত হয়, 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 2x এর ডেরিভেটিভ করলে এটা 2 ইন্টু এক্স হয়ে গেল, বেসিক্যালি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স বাই আর, আর এক্স বাই আর মানে কত এখানে তোমার বেসিক্যালি কস থিটা। আর ঠিক একই রকম ভাবে ডেল আর বাই ডেল ওয়াই যদি করো কি হবে বলো তো, মানে একরকম ভাবে করলে তোমার ওয়াই বাই আর হয়ে যাবে, সেটা সাইন থিটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। সিমিলারলি আচ্ছা আর কি লাগবে, আর লাগবে হচ্ছে তুমি ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই তুমি ক্যালকুলেট করে ফেললে, ডেল আর ডেল ওয়াইটা অবশ্যই এক্সটাকে কনস্ট্যান্ট, আর তোমার লাগবে হচ্ছে ডেল থিটা ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই। তাহলে ডেল থিটা ডেল এক্সটা করে দেখো তো, ডেল থিটা বাই ডেল এক্স যখন করছো তুমি ওয়াই কে কনস্ট্যান্ট রাখছো, তাহলে ডেল ডেল এক্স অফ থিটাটা কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তোমার ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, তাহলে এটা কত হয় 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হয়ে গেল, আর উপরের পার্টটা ডেরিভেটিভ করলে তোমার দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এটা কত হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে যেটা দাঁড়াচ্ছে তোমার এটা মাইনাস ওয়াই এর জায়গায় তুমি বসিয়ে দাও আর সাইন থিটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন থিটা বাই আর হয়ে গেল। এইটা হলো।
আর যদি তুমি ডেল থিটা বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্সটাকে করো, তার মানে ডেল ডেল ওয়াই অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তুমি এক্সটাকে কনস্ট্যান্ট রাখো, এটা হয়ে যাচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার এই পার্টটা ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে 1/x। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে তোমার, তার মানে কি এটা দাঁড়াচ্ছে, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দাঁড়াচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আর কস থিটা বাই আর স্কোয়ার, তার মানে বেসিক্যালি হয়ে গেলে এটা কস থিটা বাই আর। তাহলে দেখো, তাহলে এবারে এইগুলো যদি পেয়ে গেলে তাহলে এখানে বসিয়ে দাও, ডেল এফ বাই ডেল এক্স কি হলো, আমি কে কে কনস্ট্যান্ট আর অত ভালো করে দেখাচ্ছি না, ডেল এফ বাই ডেল এক্সটা কত হচ্ছে, ডিআর ডেল আর বাই ডেল এক্স আর কনস্ট্যান্ট ওয়াই, সেটা হচ্ছে কস থিটা ইন্টু ডেল এফ বাই ডেল আর হচ্ছে, আর এটা কত হচ্ছে না ডেল থিটা বাই ডেল এক্স, আমি পরে বের করে রেখেছি ইন্টু ডেল এফ ডেল থিটা বাই ডেল এক্সটা কত, ডেল থিটা বাই ডেল এক্স হচ্ছে মাইনাস সাইন থিটা বাই আর ইন্টু তাহলে এটা সাইন থিটা বাই আর ইন্টু ডেল এফ বাই ডেল থিটা। তাহলে এইখান থেকে দুদিক থেকে এফটাকে বাদ দিয়ে দাও, তাহলে ডেল ডেল এক্সটাকে দেখো তুমি এখন লিখতে পারছো কস থিটা ডেল ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ডেল থিটা। তাহলে এইটা দেখো জাস্ট একটা পার্শিয়াল ডেরিভেটিভ যেটা এক্স এর টার্মসে ছিল, সেইটাকে তুমি যদি আর এবং থিটার টার্মসে নিয়ে যেতে চাও তুমি এইরকম ভাবে নিয়ে যাবে। ঠিক একই রকম ভাবে ডেল এফ বাই ডেল ওয়াই যখন তুমি ক্যালকুলেট করছো, ডেল এফ বাই ডেল ওয়াই করলে প্রথমে ডেল আর বাই ডেল ওয়াই লাগবে, সেটা হচ্ছে সাইন থিটা ডেল এফ বাই ডেল আর, আর এটা হয়ে যাচ্ছে প্লাস কস থিটা বাই আর ইন্টু ডেল এফ বাই ডেল থিটা। তাহলে এইখান থেকে তুমি দেখো যদি ডেল ডেল ওয়াইটাকে করো সেটা কত দাঁড়াচ্ছে, সাইন থিটা ডেল ডেল আর প্লাস কস থিটা বাই আর ইন্টু ডেল ডেল থিটা। দেখো তাহলে যখন তোমার একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করছো, যেমন করে এক্স ওয়াই থেকে আর থিটার ফর্মে রিপ্লেস করার দরকার পড়ে, এবারে কখনো কখনো তো নিশ্চয়ই তোমার ওই পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে এক্স এর রেসপেক্টে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভগুলোকে আরেক টার্মসে বা থিটার টার্মসে তোমাকে কনভার্ট করতে হবে, তাহলে কনভার্ট করার রাস্তাটা হচ্ছে এইটা। তাহলে এইরকম ভাবে তুমি জাস্ট দেখো এই চেঞ্জটাকে করতে পারো, ঠিক আছে? তাহলে এই যে আমি সকল তোমাকে চেন রুলটাকে এটা শেখালাম, এই চেন রুলটা কিন্তু ভীষণ ইউজফুল। আমরা যখন এই কোয়ান্টাম মেকানিক্স বা আরো অনেক জিনিসপত্র আছে যখন করবো আর কি, তখন ওই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন যখন করছো তুমি এক্স ওয়াইটাকে তুমি আর থিটার ফর্মে নিয়ে চলে গেলে, তাহলে তার সঙ্গে সঙ্গে এক্স ওয়াই এর রেসপেক্টে যদি কোনো ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ ইত্যাদি যাকে আর কি, সেইগুলোকে তোমার করসপন্ডিংলি ওই আর বা থিটার ডেরিভেটিভের ফর্মে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য তোমাকে কিন্তু এই রকম ভাবে তোমাকে এগোতে হবে, ঠিক আছে? বোঝা গেল? ঠিক একই রকম ভাবে সেকেন্ড ডেরিভেটিভ যদি তুমি করতে চাও একই রকম ভাবে করতে পারবে, মানে ফার্স্ট ডেরিভেটিভ ওয়ান্স তুমি জেনে গেলে তারপর সেকেন্ড ডেরিভেটিভ তুমি করবে। ধরো যদি তুমি মনে করো যে জিটাকে ধরো মনে মনে ভাবো ডেল এফ বাই ডেল এক্স তুমি বলেছো, তাহলে এবারে ডেল জি বাই ডেল এক্স যদি তুমি করো সেটা কি লিখবে তুমি, মানে বেসিক্যালি ডেল টু এফ বাই ডেল এক্স স্কোয়ার, এইটা হয়ে গেল, মানে জি এর জায়গায় ডেল এফ ডেল এক্স বসালে এইটা হয়ে গেল। আবার ডেল জি বাই ডেল এক্স মানে কি, বেসিক্যালি মানে হচ্ছে ডেল জি বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স প্লাস ডেল জি বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল এক্স, এইটা। এবার তুমি জি এর জায়গায় এই যে ডেল এফ বাই ডেল এক্স যেটা বেরিয়েছে জি এর জায়গায় সেটাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তুমি জাস্ট লেখো, তাহলেই হয়ে যাবে তোমার। একই রকম ভাবে ডেল জি বাই যদি তুমি ডেল ওয়াইটাকে ক্যালকুলেট করতে চাও, তার মানে এটা হচ্ছে ডেল টু এফ বাই ডেল ওয়াই স্কোয়ার, এটাকে সিম্পলি মানেটা কি হবে তাহলে ডেল জি বাই ডেল আর ইন্টু ডেল আর বাই ডেল ওয়াই প্লাস ডেল জি বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল ওয়াই, এইটা। হ্যাঁ, এইটা মানে তুমি এই যে সেকেন্ড ডেরিভেটিভটা তুমি এইরকম ভাবে পেয়ে যাবে। তাহলে প্রথমে তোমাকে ফার্স্ট ডেরিভেটিভটাকে কষে নিতে হচ্ছে, আর সরি এটা 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 একটু ভুল হলো, এটা হচ্ছে তুমি এটাকে ধরে নাও এইচটাকে তুমি ধরো ডেল এফ বাই ডেল ওয়াই, এইটা। তাহলে ডেল এইচ বাই ডেল ওয়াই মানে হচ্ছে ডেল টু এফ বাই ডেল ওয়াই স্কোয়ার, তা তুমি এইরকম ভাবে লিখতে পারবে ডেল এইচ বাই ডেল আর বাই ডেল ওয়াই আর ডেল এইচ বাই ডেল থিটা বাই ডেল ওয়াই করে। সেইখান থেকে তুমি জাস্ট মানে এইখান থেকে তুমি এই ডেল টু বাই ডেল এক্স স্কোয়ারটাকে তুমি ওই মানে আর বা থিটা ডেরিভেটিভের ফর্মে নিয়ে যেতে পারবে,
বা এখান থেকে ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ারটাকেও ঠিক একই রকম ভাবে আর থিটার ফর্মে তুমি নিয়ে যেতে পারবে। তাহলে এই যে কাজগুলোকে করা, এইটার জন্য তোমার কিন্তু ভীষণভাবে চেন রুলটা প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা যে চেন রুল এবং তার ইউটিলিটিটা কি? হ্যাঁ স্যার। আমরা আরো কঠিন কঠিন জিনিস করব। কঠিন কঠিন মানে এটা যেমন মানে ফার্স্ট ডেরিভেটিভ আমি করে দিলাম, সেকেন্ড ডেরিভেটিভ তুমি বাড়িতে করার চেষ্টা করবে। এটা 2 ডাইমেনশনে কার্টিসিয়ান থেকে আমি পোলারে গেলাম, যদি 3 ডাইমেনশনে কার্টিসিয়ান থেকে পোলারে যাই আর কি, তাহলে তখন ট্রান্সফরমেশন গুলো কেমন করে করতে হবে সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা পড়বো, মানে এখন পর্যন্ত যা বলেছি ব্যাপারগুলো সব পরিষ্কার তো, নাকি কোনো অসুবিধা নাই তো? না স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা একটা কনসেপ্ট একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। সেইখান থেকে একটা অয়েলার্স থিওরেম আছে, সেই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন বলতে আমি কি বুঝছি সেইটা প্রথমে একটুখানি বুঝতে হবে। আর হোমোজিনিয়াস ফাংশন মানে এরকম ধরো, যারা আমি জাস্ট একটা বলছি যে একটা মানে ফর্মাল ডেফিনেশনটা বলি যে এ ফাংশন এফ এক্স ওয়াই is said to be a homogeneous function, said to be a homogeneous function of degree n in the variable x and y if it can be written as in the form either তোমার ধরো একটা এই x টু দি পাওয়ার n তুমি বাইরে বের করে নিয়ে তুমি জাস্ট এটাকে জাস্ট এই অ্যাজ এ ফাংশন অফ y বাই x এইরকম ভাবে লিখতে পারলে, অথবা তুমি এই y টু দি পাওয়ার n টাকে বাইরে বের করে নিয়ে তুমি জাস্ট এটাকে অ্যাজ এ ফাংশন অফ x বাই y ফর্মে লিখতে পারলে। মানে এটা জি মানে একটা জি হলো আর একটা এইচ, ধরো দুটো একই ফাংশন হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এটা ধরো তোমার এইচ, জাস্ট তুমি মানে মানে ভেতরের পার্টটাকে y বাই x ফর্মে জাস্ট পুরোটাকে এক্সপ্রেস করতে পারছো, একটা x এর পাওয়ার n জাস্ট বাইরে চলে এলো, বা তোমার y এর পাওয়ার n তোমার বাইরে চলে এলো। তাহলে এই যত এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার ডিগ্রি রিপ্রেজেন্ট করবে। একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে পারবে। ধরো একটা ফাংশন তুমি বলছো, একটা এক্স ওয়াই এর ফাংশন, এটা এরকম দেখতে, এ এক্স স্কোয়ার প্লাস ধরো 2h এক্স ওয়াই প্লাস, আচ্ছা এটা একটা তোমার 2b এক্স ওয়াই প্লাস ধরো সি ওয়াই স্কোয়ার, এরকম টাইপের একটা দেখতে ফাংশন। আচ্ছা, তুমি চাইলে এটাকে কি করতে পারো, দেখো তুমি ধরো এই এক্স স্কোয়ারটাকে তুমি কমন নিয়ে নাও। এক্স স্কোয়ারটা কমন নিলে কি পড়ে থাকে, এটা এ পড়ে থাকে, প্লাস 2b ওয়াই বাই এক্স পড়ে থাকে, প্লাস সি ওয়াই বাই এক্স তার স্কোয়ার হিসেবে পড়ে থাকে। তাহলে তুমি খেয়াল করে দেখো এইটা, এইখানে কিন্তু এক্স বা ওয়াই যখন এসেছে সে ওয়াই বাই এক্স ফর্মে এসেছে, তার মানে এটাকে এক্স স্কোয়ার ইন্টু একটা ফাংশন অফ ওয়াই বাই এক্স এইরকম ভাবে তুমি লিখতে পারছো। অথবা অথবা তুমি যেটা করতে পারতে, এইটাকে যে ওয়াই স্কোয়ারটাকে কমন নিয়ে এ এক্স বাই ওয়াই তার স্কোয়ার হিসেবে লিখলে, প্লাস 2b এক্স বাই ওয়াই এইরকম ভাবে লিখলে, প্লাস তুমি সি এইরকম ভাবে লিখলে, ওয়াই স্কোয়ারটাকে বাইরে বের করে দিচ্ছে। এইটাকে তুমি জাস্ট ভাবতে পারছো ওয়াই স্কোয়ার ইন্টু এইচ অফ এক্স বাই ওয়াই, এরকম ভাবে তুমি লিখতে পারছো। মানে দেখো যে ডেফিনেশনটাকে বলা হয়েছে এই ডেফিনেশন পুরো স্যাটিসফাইড হচ্ছে। তার মানে আমি জাস্ট বলবো যে এই যে ফাংশনটা, মানে এই পার্টিকুলার এক্সাম্পল এফ এক্স ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, কারণ এখানে এক্স এর পাওয়ারটা হচ্ছে 2 হয়েছে, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, এটা ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। মানে এটাকে তুমি জাস্ট অল্টারনেটিভলি এইরকম ভাবে ডিফাইন করতে পারো, মানে জাস্ট মানে মানে যেটা পরে হোমোজিনিয়াস ফাংশন
functions of degree n, we can write তোমার ধরো f ল্যামডা এক্স ল্যামডা ওয়াই, এটাকে তুমি লিখতে পারবে এই ল্যামডা টু দি পাওয়ার n তোমার বাইরে চলে আসবে, ফাংশন অফ এক্স ওয়াই চলে আসবে। মানে দেখো তুমি এই যে আগের ফাংশনটাকে বলেছো, আগের ফাংশনটা না এক্স ওয়াই এবং দুটো ভেরিয়েবলকে তুমি জাস্ট হচ্ছে ল্যামডা এক্স ল্যামডা ওয়াই দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এই পার্টিকুলার কেসে মানে যে আমি এক্সাম্পল যেটা দিয়েছি দেখো, সেইখানে যদি তুমি এফ অফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই তুমি করতে, তাহলে কি লিখতে তুমি? এ ল্যামডা এক্স তার স্কোয়ার প্লাস 2b এক্স এর জায়গায় ল্যামডা এক্স, ওয়াই এর জায়গায় ল্যামডা ওয়াই প্লাস সি ওয়াই এর জায়গায় হচ্ছে তোমার বেসিক্যালি ল্যামডা ওয়াই তার স্কোয়ার, এরকম ভাবে তুমি লিখলে। ওয়াই এর জায়গায় তুমি বেসিক্যালি ল্যামডা ওয়াই তুমি লিখলে। তাহলে দেখো পরিষ্কার দেখো, এটা ল্যামডা স্কোয়ার এখানেও আসছে, এখানে ল্যামডা ল্যামডা গুণ করে ল্যামডা স্কোয়ার আসছে, এখানে ল্যামডা স্কোয়ার, তো ল্যামডা স্কোয়ারটা বাইরে চলে এলো। তারপরে যেমন পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস 2b এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ারটা পড়ে আছে। তার মানে পরিষ্কার দেখো এখানে ল্যামডা স্কোয়ার ইন্টু ফাংশন অফ এক্স ওয়াই পড়ে গেছে। মানে হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে এক্সটাকে যা যদি একটা কনস্ট্যান্ট দিয়ে তুমি গুণ করে দাও এবং ওয়াইটাকে যদি সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দাও, তাহলে যদি তোমার অর্ডারটা হচ্ছে এন হয়, তাহলে দেখবে ওই যে কনস্ট্যান্ট দিয়ে গুণ করছে তত পাওয়ার এন সেটা অটোমেটিক্যালি বাইরে চলে আসবে, করে তোমার ফাংশনটা পড়ে থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস ফাংশন হওয়ার ডেফিনেশন। আচ্ছা, এবারে হোমোজিনিয়াস ফাংশন হলে সে একটা ইম্পর্টেন্ট থিওরেম ওবে করে, সেটা হচ্ছে সেটা হচ্ছে অয়েলার্স থিওরেম, যে যদি এরকম হয় যে ইফ এক্স ওয়াই is a homogeneous function of x and y, homogeneous functions of x and y of degree n, then তুমি লিখতে পারো জাস্ট n into function of x y, সেটা তোমার হয়ে যাচ্ছে x del f by del x প্লাস y del f by del y, তুমি এইরকম ভাবে লিখতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এটা খুব সহজ, মানে এইটাই হচ্ছে তোমার সকল অয়েলার্স থিওরেম। দিস ইজ দ্য অয়েলার্স থিওরেম। যদি f x y is a homogeneous function of x and y হয় of degree n, then n f of x y equal to x del f del x plus y del f del y, এটা অয়েলার থিওরেম। আচ্ছা দেখো, এইটা তুমি যদি প্রুফ করতে চাও, কেমন করে প্রুফ করবে? যেহেতু f x y is a homogeneous function, আমি এটা প্রুফটাকে দেখাচ্ছি। ফাংশন অফ x and y of degree n, we can write ফাংশনটাকে যদি তুমি ল্যামডা এক্স এবং ল্যামডা ওয়াই এর ফাংশন হিসেবে লেখো, তাহলে ল্যামডা টু দি পাওয়ার n হয়ে যায়, ফাংশন অফ তোমার এক্স ওয়াই হয়ে যায়। তো এটা হয়ে যায়, এটা তুমি দেখেছো। আচ্ছা, এবার আমি বললাম যে লেট ল্যামডাটা তুমি ইউ বলো অ্যান্ড ল্যামডা ওয়াইটাকে তুমি ধরো ভি ভাবো, এইটা তাহলে কি দাঁড়াবে? তাহলে দেখো এবারে এই যে ইকুয়েশনটা, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন, তাহলে এবারে 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি জাস্ট এইটাকে এইরকম ভাবে লেখো, ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ল্যামডা, মানে তুমি আসলে উভয় পক্ষে তুমি যা ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু ল্যামডা, মানে তুমি যেটা বলতে পারছো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ল্যামডা যদি তুমি করতে চাও, তাহলে এইটা হয়ে গেল ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ল্যামডা, এইটা। আর তার সাথে কি থাকবে? ডেল এফ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ল্যামডা, মানে তুমি যখন ডেরিভেটিভ করছো, এটা তো তোমার মানে মাল্টিভেরিয়েবল ফাংশন, মানে এখানে তোমার এটা ইউ এর ফাংশন, এটা ভি এর ফাংশন। যদি এমন হয় যে দুটো জিনিসের ফাংশন, তাহলে তোমাকে প্রথমে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আর এইটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে এইটাকে তুমি যদি লেখো, তাহলে ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ল্যামডা প্লাস ডেল এফ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ল্যামডা, এই জিনিসটা দাঁড়াচ্ছে। আর ডান দিকটা তোমার কি দাঁড়াচ্ছে? ডান দিকটা হচ্ছে এইটা যদি ডেরিভেটিভ করো, এন ল্যামডা টু দি পাওয়ার n - 1 হয়ে যাচ্ছে, আর
সেইটা ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করছে, কারণ ভেতরের পার্টে তোমার কিছু ল্যামডা নেই, তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে গেল। আচ্ছা এবারে দেখো যদি ডেল ল্যামডা এক্সটা তোমার ইউ হয়ে যায়, তাহলে ডেল ইউ বাই ডেল ল্যামডাটা কত? ডেল ইউ বাই ডেল ল্যামডা বেসিক্যালি তোমার এক্স, এটা কত হয়ে গেল? এক্স ডেল এফ বাই ডেল ইউ হয়ে যাচ্ছে, প্লাস এটা কত হয়ে যাচ্ছে? এটা তোমার ল্যামডা ওয়াই যদি তুমি ভি লেখো, তাহলে ডেল ভি বাই ডেল ল্যামডা, ডেল ভি বাই ডেল ল্যামডাটা তোমার হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ওয়ান ওয়াই হয়ে যাচ্ছে, ওয়াই ডেল এফ বাই ডেল ভি, এইটা সেটা তোমার হয়ে গেল কত না এন ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ এক্স ওয়াই, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, এটা ভ্যালিড তো যে কোনো ল্যামডার জন্য, মানে এখানে ল্যামডা কিন্তু আরবিট্রারি, আমি যখন ডিফাইন করেছিলাম এই ল্যামডা কিন্তু ফর এ হোমোজিনিয়াস ফাংশন অফ এন উই ক্যান রাইট এইটা, যেখানে কিন্তু খেয়াল রাখতে হবে ল্যামডা ইজ এনি আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু এইটা। তাহলে তুমি একটা কোনো কিছু প্রুভ করার জন্য আমি জাস্ট বললাম যে ল্যামডা কিন্তু যা খুশি হতে পারে, লেট ল্যামডা ইকুয়াল তোমার ওয়ান ধরে নাও, ল্যামডা ইকুয়াল কিন্তু ওয়ান ধরে নাও, তাহলে এটা হয়ে গেল কত? এক্স ডেল এফ বাই, এই যে ল্যামডা ওয়ান ধরে নেওয়া মানে হচ্ছে যাহাই ইউ তাহাই এক্স, তাহলে ডেল এফ বাই ডেল এক্স হয়ে গেল, আর এটা হয়ে গেল কত? ডেল এফ বাই ডেল ওয়াই হয়ে গেল, এইটা কত হয়ে গেল? এন হয়েছে, আর ল্যামডার পাওয়ারটা, ল্যামডা কিন্তু ওয়ান, তার পাওয়ার যাই হোক না কেন সেটা এনই রয়ে গেল, আর তার সঙ্গে যেটা পড়ে থাকছে তোমার এটা যে এফ পড়ে থাকছে, মানে এফ এক্স ওয়াই পড়ে থাকছে আর কি, এইটা মানে এফ, এটা এক্স ওয়াই এর ফাংশন, এইটা পেয়ে গেলে। দেখো এইটাই হচ্ছে সকল তোমার এই যে ওয়েলার থিওরেমটা। তাহলে জাস্ট তুমি ওয়েলার থিওরেমটা খুব ইজিলি এইরকম ভাবে সলভ করতে পারছো যদি তোমার ওই চেন রুলটা জাস্ট জানা থাকে। আসলে এইটা খুব ইম্পর্টেন্ট, আমরা পরে দেখব যে দেখবে যে যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টি যদি তুমি দেখো থার্মোডাইনামিক্সে, যে কোনো এক্সটেন্সিভ প্রপার্টিগুলো তারা কি হয়, এক্সটেন্সিভ প্রপার্টিগুলো তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু না অ্যামাউন্ট হয়, তো তারা হচ্ছে ডিরেক্টলি তাদের মানে এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি তুমি পড়েছো যে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো তারা ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অর নাম্বার অফ মোলস, ঠিক আছে? তাহলে তার অ্যামাউন্ট বা নাম্বার অফ মোলসের সঙ্গে কিন্তু তারা বেসিক্যালি তোমার প্রপোর্শনাল হয়। সেই জন্য এরা আলটিমেটলি কি হবে, মানে তুমি যদি একটা ফাংশন ধরো, যে ফাংশনটা হচ্ছে মানে মানে ফাংশন মানে ধরো ইন্টারনাল এনার্জি বা ভলিউম বা এনট্রপি বা এনথালপি, তাদের ক্ষেত্রে যদি তুমি নাম্বার অফ মোলসটাকে জাস্ট এন টাইমস করে দাও, তাহলে টোটাল প্রপার্টিটাও কিন্তু জাস্ট সিম্পলি এন টাইমস হয়ে যাবে আর কি। অর্থাৎ যেটা ওই যে আমি যেমন লিখছি না যে এক্সটাকে যদি তুমি ল্যামডা এক্স করে দাও, ল্যামডাটার কাছে বাইরে চলে এলো, ওটা এফ এক্স হয়ে গেল আর কি। তার মানে এইটা জাস্ট এটা জাস্ট ইমপ্লাই করছে যে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো তারা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশনস অফ নাম্বার অফ মোলস অফ ডিগ্রি ওয়ান, মানে এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ নাম্বার অফ মোলস, এবং সেটা হচ্ছে ডিগ্রি তোমার ওয়ান হয়ে যাবে আর কি, ঠিক আছে? কারণ ল্যামডাটা তোমার মানে প্রপোর্শনাল যেহেতু এইটা। বা ইন্টেন্সিভ প্রপার্টি যদি হয়, ইন্টেন্সিভ প্রপার্টিগুলো তারা হচ্ছে তোমার হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি জিরো, হোমোজিনিয়াস ফাংশন অফ নাম্বার অফ মোলস অফ ডিগ্রি জিরো। কারণ এটা বেসিক্যালি তোমার অ্যামাউন্ট ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টিগুলো অ্যামাউন্ট ইন্ডিপেন্ডেন্ট, কারণ অ্যামাউন্টের সংখ্যা তুমি যাই করো না কেন, হ্যাঁ, প্রপার্টিটা কিন্তু তোমার তত গুণ হবে না। মানে আমি যেটা বলছি তার ইউ অ্যাজ এ ফাংশন অফ তোমার নাম্বার অফ মোলস ধরো এন, তাই তো এইটা। এবারে আমি যদি এই নাম্বার অফ মোলসটাকে তোমার লেসে তোমার মানে 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 দুগুণ করি বা তিন গুণ করি, তাহলে কি হচ্ছে সেই টোটাল প্রপার্টিটা ঠিক তত গুণ হয়ে যাবে আর কি। এটা কাছে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, মানে তুমি এটাকে ধরো আমি বলছি এরকম জিনিসটা,
মানে ইউটা তো শুধুমাত্র এর ফাংশন, ইউটা অনেক কিছুর ফাংশন হতে পারে। জাস্ট এরকম জাস্ট ভাবছি যে ধরো ইন্টারনাল এনার্জি বা ভলিউমের কথাই বলছি, ইন্টারনাল এনার্জি এইটা, এটাকে তুমি ধর এইরকম ভাবে লিখলে ইটস এ ফাংশনস অফ এই নাম্বার অফ মোলস এইটা, এবং সেই ইউটাকে জাস্ট এইটাকে মানে আচ্ছা ঠিক আছে, এইটা এইরকম আর কি। আর এবারে যদি তুমি ধরো এনটাকে রিপ্লেস করলে এন প্রাইম দিয়ে, যে এন প্রাইমটা ধরে নাও তোমার ল্যামডা টাইমস এন যদি তোমার হয়, তাহলে নতুন যে ইন্টারনাল এনার্জি থাকবে ইউ প্রাইমটা, সেটা কি হবে এফ অফ এন প্রাইম, এবং সেটা কত হয়, সেটা হচ্ছে তোমার মানে এটাকে তুমি লিখতে পারো জাস্ট এই ফাংশনস অফ ল্যামডা ইন্টু এন, তখন তোমার জাস্ট কিন্তু ল্যামডাটা বাইরে চলে যাবে, এফ অফ এন হয়ে যাবে, অর্থাৎ ল্যামডা ইন্টু ইউ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি কি হলো না, ইন্টারনাল এনার্জি তোমার ধরো 1 মোলের জন্য যা ছিল এন, মানে 5 মোলের জন্য 5 টাইমস হয়ে যাবে। তাহলে এন মোলের জন্য ইন্টারনাল যদি ইউ হয়, তাহলে এন প্রাইম মোলের জন্য কিন্তু ইন্টারনাল এনার্জি কিন্তু তোমার এই ল্যামডা টাইমস হয়ে যাচ্ছে, মানে যত মোল তুমি নিচ্ছ তত টাইমস হয়ে যাচ্ছে আর কি। সেইটা রেসপেক্টে বলা হচ্ছে যে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন, হ্যাঁ, মানে এক্সটেন্সিভ প্রপার্টি হোমোজিনিয়াস ফাংশন এইটা। আবার উল্টো দিকে যদি তুমি ধরো লেসে টেম্পারেচারটাকে জাস্ট তুমি বলো এই যে ফাংশন অফ নাম্বার অফ মোলস, এবারে যদি তুমি নাম্বার অফ মোলসটাকে পাল্টে গিয়ে ল্যামডা অফ এন বলো, তাহলে নতুন যে টেম্পারেচার চলে এলো টি প্রাইমটা, যেটা বেসিক্যালি ফাংশনস অফ তোমার এন প্রাইম, যেটা বেসিক্যালি ফাংশনস অফ তোমার ল্যামডা ইন্টু এন এইটা, সেইটা কিন্তু তোমার বেসিক্যালি এই তখন ওই মানে মানে 5 মোলের জন্য যা টেম্পারেচার, তোমার 1 মোলের জন্য কিন্তু তোমার বেসিক্যালি টেম্পারেচারটা একই থাকবে এটা, হ্যাঁ। তখন কি হবে সেটা, এটা কিন্তু ল্যামডাটা বাইরে বেরোবে না, এটা জাস্ট সিম্পলি ল্যামডা এনেই থেকে যাবে, অর্থাৎ যা টেম্পারেচার গুলো সেই টেম্পারেচার হয়, তুমি জানো এটা প্রেসারের ক্ষেত্রেও তাই। তার মানে এখানে অ্যাজিভ জানো কি হলো না, অ্যাজিভ জানো হচ্ছে তার আগে তোমার দেখো এই কোন এর করসপন্ডিং পাওয়ারটা হচ্ছে 0, মানে এর অ্যাজিভ পাওয়ারটা তোমার 1 হিসেবে অ্যাপিয়ার করেছে, আর এর ক্ষেত্রে কেন অ্যাজিভ এর পাওয়ারটা হচ্ছে তোমার 0 হিসেবে অ্যাপিয়ার করেছে। সেই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে মানে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1, এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। অর্থাৎ এক্সটেন্সিভ প্রপার্টি গুলো তারা অ্যামাউন্ট বা নাম্বার অফ মোলসের একটা হোমোজিনিয়াস ফাংশন, এবং সেটা ডিগ্রিটা হচ্ছে তোমার 1, আর যদি তোমার ইন্টেন্সিভ প্রপার্টি হয় সেটা একটা হোমোজিনিয়াস ফাংশন, জাস্ট এটা হচ্ছে তোমার 0। ঠিক আছে, তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা স্যার, একটা কনফিউশন হচ্ছিল স্যার, ওই ল্যামডাটা কি মানে একটা কনস্ট্যান্ট, মানে ল্যামডাটা একটা কনস্ট্যান্ট, একটা ভেরিয়েবল? ল্যামডাটা একটা কনস্ট্যান্ট। স্যার আপনি যে ফার্স্টে যখন অয়েলার স্টেটমেন্টটা মানে স্টেট করলেন, তো ওখানে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n না না, fxy হ্যাঁ লিখেছি, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, বলো ওইখানটা একটু কনফিউশন, না, আরেকবার বলো, আরেকবার ওইখানটা বলো। একটু কনফিউশন স্যার, ওই আগের পেজটাতে, আগের হ্যাঁ হ্যাঁ, পেজে। বলো কোনটা বলছো বলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে ইন দ্য ফর্ম x টু দি পাওয়ার n g y বাই x লিখেছেন না, ওই হ্যাঁ, তারপরে ওই ল্যামডা, তো ওইখানটা মানে ল্যামডা কি সবসময় কনস্ট্যান্ট হবে না, আমার ওটা ভেরিয়েবলসও হতে পারে না না, যেটা একটা ল্যামডা কন্টিনিউয়াস? ল্যামডা এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, মানে কনস্ট্যান্ট ইন দ্য সেন্স যে এটা হচ্ছে এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। মানে তোমার এক্সটা ধরো যেটা হচ্ছে, মানে যেমন আমি নাম্বার অফ মোলস করলাম, নাম্বার অফ মোলস হচ্ছে ভেরিয়েবল, এবারে ল্যামডাটা হচ্ছে 5 মোল কি 7 মোল কি 8 মোল কি 10 মোল, ওই 5 7 8 10 সেটা হচ্ছে তোমার ল্যামডা, মানে ওটাকে তুমি মানে মানে কনস্ট্যান্ট না বলে বলা ভালো, ওটা হচ্ছে প্যারামিটার আর কি, ওটা ভেরিয়েবল না, এটা একটা প্যারামিটার। ঠিক আছে, মানে এটা আমি এই আরবিটারি কনস্ট্যান্ট বলেছি, বা তুমি এটাকে বলতে পারো অর এ প্যারামিটার, তোমার প্যারামিটার। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে ওই ইন্টেন্সিভের ক্ষেত্রে আমি বেসিক্যালি প্যারামিটারটা যেটা পাবো ওটা এনটা 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার ওটা পাওয়ারটা আলাদা 0 করতে হয়ে যাবে। হচ্ছে না। মানে তোমার ধরো হ্যাঁ মানে জাস্ট ব্যাপারটা জাস্ট এইরকম করে ভাবো যে তুমি ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমের নাম্বার অফ মোলসটা তুমি যা ছিল ধরো তার 5 গুণ করে দেবে, যে এক্সটা ল্যামডা এক্স হয়ে গেল, মানে কি ধরো ল্যামডা ভ্যালু যদি 5 হয়, তাহলে নাম্বার অফ মোলসটা তুমি 5 গুণ করে দিলে, 5 গুণ করে দিলে প্রপার্টিটাও 5 গুণ হলো কিনা, যদি হ্যাঁ, প্রপার্টিটা সেটা তো 5 গুণ হবে। হয়ে, হ্যাঁ, যদি ইন্টেন্সিভ প্রপার্টি হয় তাহলে 5 গুণ হবে না, যদি এক্সটেন্সিভ প্রপার্টি হলে 5 গুণ হয়ে যাবে। ঠিক হুম আছে, হুম তাহলে এটাই তাই করেছি যে আমি নাম্বার অফ মোলসটাকে যদি তোমার ধরো ল্যামডা টাইমস করে দিই, তাহলে ওভারঅল প্রপার্টিটাও হচ্ছে তোমার ল্যামডা টাইমস হয়ে যাচ্ছে, আর ইন্টেন্সিভ প্রপার্টি হলে সেটা কিন্তু দেখো ওই যা ছিল তাই রয়ে যাচ্ছে, হ্যাঁ। সেখানে এইখানে ল্যামডার পাওয়ারটা তোমার 0 হিসেবে বাইরে আসছে, এখানে ল্যামডার পাওয়ারটা 1 হিসেবে বাইরে আসছে। সেই জন্য বেসিক্যালি এক্সটেন্সিভ প্রপার্টি গুলো হচ্ছে অ্যাজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অফ ডিগ্রি 1, আর ইন্টেন্সিভ প্রপার্টি গুলো হচ্ছে তোমার বেসিক্যালি 0। ঠিক আছে,
হ্যাঁ স্যার, ঠিক আছে। এই আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস একটুখানি এখানে বলে দিই, সেটা হচ্ছে তোমার মানে যেটা ডেরিভেটিভের সঙ্গে অ্যাসোসিয়েটেড আর কি, সেটা হচ্ছে এল হসপিটাল রুল। সেটা আমরা আসলে আজকে অ্যাপ্লিকেশনস গুলো সব করা যাবে না, আমরা আগে প্রিন্সিপালস গুলো বলে দিই, পরের দিন এইগুলোকে কাজে লাগিয়ে আমি তার অ্যাপ্লিকেশন গুলোকে বলবো। সেটা হচ্ছে এল হসপিটাল রুল। আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা ফাংশন, যে ফাংশন একটা পার্টিকুলার ফর্ম হয়, ধরো এফ বাই জি টাইপের ফর্ম আছে, সেই এফ বাই জিটা সামহাউ ওটা 0/0 বা ইনফিনিটি টাইপের দেখতে আর কি। এরকম অনেক সময় হতে পারে আর কি। হ্যাঁ, ধরো আমি জাস্ট এরকম একটা বলছি যে মানে মানে ধরো মানে এরকম একটা জিনিস যে মানে কি বলবো, যে ধরো তোমার এই একটা লিমিট এক্স টেন্স টু ধরো এ, একটা মানে কমপ্লিকেটেড ফাংশন আছে যেটা বেসিক্যালি এফ এক্স প্লাস জি এক্স টাইপের দেখতে, সেটা তোমার ধরো এরকম 0/0 দেখতে, অথবা ইনফিনিটি দেখতে, অথবা -∞ বা -∞ এরকম টাইপের তোমার দেখতে। মানে একটা লিমিটিং ভ্যালু যদি তুমি দেখো, তাহলে লিমিটিং ভ্যালুটা হচ্ছে সেইটা বেসিক্যালি তোমার ওই ডাইভার্জ করছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। মানে এমন ভাবে তুমি জাস্ট একটা ফাংশন, মানে দুটো ফাংশন নিচ্ছ তুমি, যারা সামাও হচ্ছে ব্লো আপ করছে বা তোমার ডাইভার্জ করছে কোনো একটা সার্টেন পয়েন্টে, মানে যেটা দাঁড়াচ্ছে যে এফ এক্স বাই জি এক্স, এইটা বেসিক্যালি ডাইভার্জেস করে পার্টিকুলার লিমিট। এইটা মানে পার্টিকুলার মানে এক্স যখন টেন্স টু এ, তখন ধরো সে ডাইভার্জ করছে বা তোমার ব্লো আপ করছে আর কি। ঠিক আছে, কিন্তু এরকম সময় হতে পারে যে যদি তুমি তাদের ডেরিভেটিভের রেশিও নাও, তাহলে সেটা কনভার্জ করতে পারে, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই ডেরিভেটিভের ভ্যালুটা কিন্তু তোমার অ্যাকচুয়াল জিনিসটা দেবে। মানে এল হসপিটাল রুল বলে যে ইন সাচ কেসেস তুমি যদি এরকম করো যে লিমিট এক্স টেন্স টু এ, ধর এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স, হ্যাঁ এইটা তুমি হয়তো নিলে, অথবা তুমি লিমিট এক্স টেন্স টু এ এফ ডবল প্রাইম এক্স জি ডবল প্রাইম এক্স, এইভাবে তুমি এগোচ্ছে কতদূর পর্যন্ত, মানে এই জিনিসটা তুমি ইভালুয়েট করো। ইন সাচ কেসেস ইভালুয়েট এই লিমিটটা, ডেরিভেটিভের লিমিট, ফার্স্ট ডেরিভেটিভ লিমিট, এইভাবে তুমি এগো, মানে প্রসিড আনটিল দিস লিমিট কনভার্জেস। আগে যেমন ব্লো আপ বা ডাইভার্জ করে যাচ্ছিল, মানে যদি তুমি ফাংশনটা মানে এফ এক্স বাই জি এক্স যদি তুমি লিমিটিং কেসটাকে নাও, তো তুমি তো ডেরিভেটিভের লিমিটটাকে নাও, ততক্ষণ পর্যন্ত এখানে কনভার্জ করছে। আর হোয়েন ইট কনভার্জ then this limit will give the value of এই যে পার্টটা লিমিট x টেন্স টু a f x by gx। তার মানে যদি তোমার ধরো n এত একটা ডেরিভেটিভে, মানে মানে তার মানে আমি যেটা বলতে চাইছি, যদি এমন হয় যে তোমার ফার্স্ট ডেরিভেটিভ করলে তুমি লিমিটটাকে বসালে, দেখলে 3 ডাইভার্জ করছে, তখন সেকেন্ড ডেরিভেটিভ করো, আবার লিমিটটাকে বসাও, দেখো ডাইভার্জ করে গেল, থার্ড ডেরিভেটিভ করো, আবার লিমিটটাকে বসাও, দেখো তখন দেখলে তুমি কনভার্জ করে গেল। তাহলে এই যে কনভার্জ ওয়ান্স করছে, ধরো এন এ তো একটা ডেরিভেটিভ যদি কনভার্জ করে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ধরো এফ এন এক্স বাই জি এন এক্স, সেইটাই যদি তোমার কনভার্জ করে যায়, সেইটাই তোমার লিমিটিং ভ্যালু অফ এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স এর ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এইটা হচ্ছে তোমার এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুল তোমার যেটা বলছে যে যদি এরকম সিচুয়েশন কখনো হয় যে দুটো ফাংশন, মানে কোন একটা লিমিটিং ভ্যালুতে দুটো ফাংশনের রেশিওটা সেটা সামাও ডাইভার্জ করে গেছে, মানে 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম বা -∞ এরকম ফর্ম তোমার হচ্ছে, তখন তুমি ওটা হাল ছেড়ে দিও না। তুমি যেটা করতে পারো, তুমি তার ফার্স্ট ডেরিভেটিভটাকে করো, আবার লিমিটটাকে বসাও, মানে উপরের নিচে আর কি, দুটো দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ করো, লিমিটটাকে কষো, আবার সেকেন্ড ডেরিভেটিভ করো, আবার লিমিটটাকে কষো, এইভাবে করে ততক্ষণ পর্যন্ত এগোবে যতক্ষণ না পর্যন্ত তোমার ওটার একটা
তোমার ফোকাল মানে কনভার্জ ভ্যালু বেরোচ্ছে। আর এরকম মানে খুব সহজ সহজ এক্সাম্পল প্রচুর তোমার আছে। ধরো আমি মানে যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, মানে একটা অন্য কালি ইউজ করি। ধরো একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি যে লিমিট এক্স টেন্ডস টু 0, ধরো সাইন এক্স বাই এক্স যদি আমি করি, ঠিক আছে? তাহলে এই সাইন এক্স বাই এক্স, দেখো যখন এক্স টেন্ডস টু 0 উপরটাও তোমার 0 হচ্ছে, নিচটাও 0 হচ্ছে, সেই জন্য তোমার অ্যাপারেন্টলি তোমার মনে হতে পারে যে এই জিনিসটা তোমার বুঝি মানে সামহাউ মানে 0/0 ফর্ম আর কি। মানে এটা হচ্ছে তোমার এই যে ফাংশনটা, মানে এখানে এফ এক্স বাই জি এক্স, যেটা বেসিক্যালি তোমার হচ্ছে সাইন এক্স বাই এক্স, দিস ইজ অফ দ্য ফর্ম 0/0 কখন না হোয়েন এক্স টেন্ডস টু তোমার 0। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 0 তে তার কোনো ভ্যালু নেই, কিন্তু তুমি এক কাজ করো এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স করো, তাহলে কি হচ্ছে সাইন এক্সটা হয়ে গেল তোমার কস এক্স, আর এক্সটা হয়ে গেল তোমার 1। এইটা তাহলে এইটা দেখো তোমার যা সিম্পলি এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে কখন, যখন কিন্তু এক্সটা তোমার টেন্ডস টু তুমি 0 বসাচ্ছ। তাহলে আগেরটা তোমার 0/0 ফর্মে, কিন্তু যখন তুমি ডেরিভেটিভ করে নিচ্ছ তখন যদি এক্স ইকুয়াল টু 0 বসে তখন তোমার 1 বেরিয়ে যাচ্ছে। তার মানে এই লিমিট এক্স টেন্ডস টু 0, এটা মানে করছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, সেইটা কিন্তু তোমার আলটিমেটলি তোমার 1 ভ্যালু দেবে। এবং এই ধরনের সিচুয়েশন তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে অনেক জায়গায় অ্যাপিয়ার করবে। আমরা পরের দিন এক্সাম্পলগুলো পরপর করে বলবো। তুমি যখন মানে অন্তত 4-5টা সিচুয়েশন তো আছেই, যেখানে তুমি আলটিমেটলি কেমিক্যাল কাইনেটিক্স বা ইত্যাদির ক্ষেত্রে দেখবে তোমার 0/0 ফর্মে তোমার এসে যাবে। যদি ধরো একটা মানে মানে একটা রিয়াকশন যার অর্ডারটা তোমার বেসিক্যালি 1 বা তার থেকে বেশি, তার জন্য তুমি যদি ওভারঅল একটা হাফ লাইফ টাইম বের করে, বা তোমার একটা টাইম অফ হাফ লাইফ টাইম অফ কমপ্লিশন বের করে সেইখানে যদি তুমি এন এর ভ্যালুটা 1 বসিয়ে দাও, দেখবে একটা 0/0 ফর্ম তোমার চলে আসছে। বা একটা কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে যখন তুমি সকল দেখবে ওই মানে কখন হচ্ছে তোমার মানে k1 ইকুয়াল টু k2 হয়ে গেলে টিম্যাক্স এর যখন এক্সপ্রেশনটা তুমি বের করতে, মানে কোন টাইমে ইন্টারমিডিয়েট বি এর কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম হবে সেটা যখন তুমি বের করতে চাইবে, হ্যাঁ। বা তোমার ধরো একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, প্রথমে এ আর বি তার ভ্যালুগুলোকে আলাদা নিয়ে তুমি স্টার্ট করলে, পরে ফাইনাল যে ইকুয়েশনটা এলো সেইখানে যদি তুমি মনে করো যে না, যে দুটো রিয়াক্টার নিয়েছিলে সেই দুটো রিয়াক্টারকে একই কনসেন্ট্রেশন, তাহলে তুমি যদি বসাতে পারো সেখানে সেই তুমি 0/0 ফর্ম আসবে, তাহলে সেই জিনিসগুলো তুমি কেমন করে ট্যাকেল করবে। হ্যাঁ, তো এই পুরো জায়গাতে তোমার এল হসপিটাল রুলটা কিন্তু দারুণভাবে তোমার কাজে লাগছে। দেখো, তাহলে আজকে আমরা মানে এই পার্শিয়াল ডেরিভেটিভ সেইটাকে নিয়ে যে প্রিন্সিপালস যেগুলোকে বলা সেইগুলো আমরা শেষ করলাম। তাহলে আমরা মানে কি তোমার পড়লাম প্রথম থেকে তুমি খেয়াল করে দেখো যে আমরা আজকে যে জিনিসটা কভার করেছি সেটাকে তুমি দেখো, তাহলে আমরা প্রথমে কভার করেছি হচ্ছে তোমার জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভকে আমি ডিফাইন করেছি, পার্শিয়াল ডেরিভেটিভ তার তোমার ডেফিনেশনটা আমি দিয়েছি এটা। আচ্ছা, তারপরে তোমার পার্শিয়াল ফার্স্ট ডেরিভেটিভ পার্শিয়াল সেকেন্ড ডেরিভেটিভ দুটি আমি বলেছি আর কি। আচ্ছা, তারপরে যে টোটাল ডেরিভেটিভ, যেটা যদি জেড আছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হয়, তাহলে টোটাল চেঞ্জ, হ্যাঁ, ডিজেড বা ডেল্টাকে আমি কেমন করে বের করবো আর কি, সেইটা জাস্ট টোটাল ডিফারেন্সিয়াল যেটা, হ্যাঁ, সেটা আমরা জাস্ট বুঝেছি, মানে ডিজেড বা ডেল্টাকে কেমন করে লিখতে হয়। তারপর সেখান থেকে আমি এক্সাক্ট অ্যান্ড ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালের মানে বলেছি, এবং এইটা জানলে অটোমেটিক্যালি এইখান থেকে কিন্তু তোমার স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন এটা ইন্ট্রোডিউস হচ্ছে। এবং এইটা বলতে গিয়ে তোমার এই অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপালস বলে একটা প্রিন্সিপাল, সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছিলাম যে তুমি ডেরিভেটিভের অর্ডারটা বেসিক্যালি ইম্পর্টেন্ট নয়, অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল এইটা আমি উল্লেখ করেছিলাম এটা। আচ্ছা, তারপরে আমি চলে গিয়েছিলাম তোমার সাইক্লিক রুলটাকে ডিরাইভ করেছিলাম, যেটার ভীষণ ইউজফুলনেস আছে। আমি পরের দিন প্রচুর এক্সাম্পল করব যেখানে তোমার এই ইউজফুলনেসটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, তারপর আমরা চেন রুল নিয়ে কথাবার্তা বলেছি। আর চেন রুলটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে যখন তোমাকে ওই ভেরিয়েবল ট্রান্সফরমেশন করতে হয় তখন
কোন একটা ডেরিভেটিভ যদি পাল্টাতে হয় আর কি, সেটা তুমি কোয়ান্টাম মেকানিক্স বা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপর আমরা হোমোজিনিয়াস ফাংশন ডিফাইন করেছি। হোমোজিনিয়াস ফাংশন ডিফাইন করে অয়েলার থিওরেম নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যেটা করেছি তোমার যেটা করলাম এল হসপিটাল রুল, যেটা হ্যাঁ সেটাকে আমি ব্যবহার করেছি। এইটা হচ্ছে তোমার আজকে যে জিনিসটা আমি যা ব্যবহার করলাম, মানে 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 করলাম আর কি এইটা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি কি করতে চাইছি, আমি বেসিক্যালি এই এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে পার্শিয়াল ডেরিভেটিভের খেলাটা আমি জাস্ট বেসিক্যালি ভ্যারিয়াস অ্যাপ্লিকেশনস করব, ভ্যারিয়াস অ্যাপ্লিকেশনস অফ পার্শিয়াল ডেরিভেটিভ। এইটা মানে এর এক্সটেন্সিভ অ্যাপ্লিকেশন প্রচুর আছে আর কি, যেগুলো পরীক্ষায় ভীষণ মানে কমন এবং পরীক্ষায় পড়ে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতেও পড়ে আর ম্যাথের যে পরীক্ষা হবে সেখানেও তোমার পড়বে। এই বিভিন্ন যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেই অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু তোমার দারুণভাবে করতে হবে, মানে পার্টিকুলার মানে এই যেগুলো ঠিক করে তুমি দেখো, থার্মোডাইনামিক্সটা কিন্তু তোমার দেখবে মানে এই পার্শিয়াল ডেরিভেটিভের খেলা, এখান থেকেই তুমি থার্মোডাইনামিক্সের মানে এই যে আপ টু মানে এখনো যে জিনিসগুলো পড়ছো বা ফার্স্ট ল বা সেকেন্ড লয় যে সমস্ত জিনিসপত্রগুলো পড়েছো আর কি, এই তোমার ধরো এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি নিয়ে, সরি এক্সটেন্সিভ স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি নিয়ে প্রচুর আলোচনা তুমি করেছো। তারপরে তুমি হিট ক্যাপাসিটি রিলেশনস তুমি জানো। তারপরে তুমি ধরো জুল থমসন কোফিসিয়েন্ট ইত্যাদি নিয়ে আলোচনা, জুল এক্সপেরিমেন্ট নিয়ে তোমার আলোচনা, তারপরে ইন্টারনাল প্রেশার এইটা নিয়ে তোমার আলোচনা, তারপরে হিট ক্যাপাসিটি হচ্ছে প্রেশার ভলিউম ডিপেন্ডেন্ট টেম্পারেচার ডিপেন্ডেন্ট ইত্যাদি নিয়ে আলোচনা। এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তুমি দেখবে এখান থেকে পরপর করে কেমন করে করে ফেলতে পারছো। আর নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটাকে করবো। তাহলে আজকে মোটামুটিভাবে এই পর্যন্তই পড়ানো হলো। আমরা আজকে আর বেশি কিছু কন্টিনিউ করবো না, তাহলে এইখানে আমি জাস্ট লিখে দিচ্ছি এন্ড অফ লেকচার 5। দেখো তাহলে আমরা যা বলেছি সেই পুরো জিনিসটা তোমার বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, মানে অনেক মানে ভীষণ ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস এখানে বলা হয়েছে, যে জিনিসটা তোমার সর্বত্র লাগবে। অলরেডি অত ভালো করে না শিখে তুমি ইউজ করে ফেলছো, মানে করে ফেলেছো বেশ কিছু জায়গা থেকে, থার্মোডাইনামিক্স বা ইত্যাদি পড়ার সময় বা গ্যাসিয়াস স্টেট পড়ার সময়। কিন্তু এখন এই অঙ্কটাকে তুমি ঠিক ঠিক করে জানলে এবারে তুমি আরো যখন ব্যবহার করতে চাইবে দেখবে অনেক কনফিডেন্স নিয়ে তুমি এটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, বলো কার কি অসুবিধা আছে বলে না।